দেখ পথে বসার বন্ধ ব্যবস্থা করতেছি। তোর মাইয়া তো দুই কুল ভাসাইয়া দিয়ে গেল। বাকি তোর পোলা আছে না, হেরে দায়িত্ব তোর। পড়াশোনা করাইয়া কোন ডাক্তারে উকিল বানাস দেখ মুনি আমি। কতবার কইছি এসব পড়ালেখা গরিবের জন্য না। স্বামীর মুখের উপর কিছু বলতে পারলেন না নেরু বেগম। চোখ বেয়ে কেবল জল গড়িয়ে পড়ছে তার। মেয়েকে আজকে খুব বড় মুখ করে বলেছে তার বাপ ঢাকায় যাবে তাকে দেখতে। লোকটার রাগ দেখে মনে হচ্ছে ইহ জনমে আর মেয়ের মুখ দর্শন করবেন না তিনি। প্রিহুলার সঙ্গে কথা হয়েছে এইটুকু বলতেই যে বড্ড ভয় করছে এখন। রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন আরিফ হক। দরজায় টোকা পড়তেই ভাবনার জগতের অবসান ঘটল প্রিহুলার। চোখ মুছে নিয়ে উঠে বসল সে। দরজার ওপাশ থেকে তুলি খাওয়ার জন্যে তাড়া দিচ্ছে। উঠে এসে দ্বার খুলে দিয়ে তুলির হাতে মোবাইল ধরিয়ে দিল প্রিহুলা। কিছুক্ষণের মধ্যে আসবে জানালো। অগত্যা চলে গেল তুলি। পর মুহূর্তে এলোমেলো পা ফেলে ওয়াশরুমে চলে আসলো প্রিহুলা। শাওয়ার ছেড়ে বসে রইল নিথর, সম্মুখে নিবিষ্ট দৃষ্টি। জীবন তাকে কোথায় দাঁড় করালো আজ? নিজেকে তীরহারা সায়নের পথিক মনে হচ্ছে, যার কোনো কূল নেই। স্রোত যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে সেই দিকেই যেতে হবে। ভেতরের চাপা কষ্টগুলো আবারও জল হয়ে চোখ উগরে বেরিয়ে আসলো। জীবনের এইটুকু পথে এসে হাল ছাড়তে ইচ্ছে করছে না প্রিহুলার। অসত্য অসত্য সংসর্গ একটুখানি মিথ্যে অভিনয় করে তো আর কারো জীবন ধ্বংস করছে না সে, বরং সমস্ত কিছুর সমাপ্তি ঘটিয়ে চলে গেল প্রিহুলার জীবন সংসার নিশ্চিত। সপ্তক হয়েই না হয় দেখা যাক শেষ অবধি পরিণতি কি হয়। আজকে হিয়নের কাছে বিচ্ছেদের কথাটুকু শুনে এক মুহূর্তের জন্যে মনে হয়েছে অন্তঃকরণ বিদীর্ণ হয়ে গেছে প্রিহুলার। এই অনুভূতিটুকুর কারণ হদিশ করতে পারেনি। বেশ লম্বা শাওয়ার নিয়ে বের হয়েছে হিয়ন। মস্তিষ্কে ঠেসে আছে নানান চিন্তায়। মেয়েটাকে বোঝাতে গিয়েও কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। তখন ওই বাচ্চার সুলভ আচরণ নিমেষেই সবকিছু ভুলিয়ে দেয় বারংবার। আজকে এক প্রকার বোকার মতোই কাজ করছে হিয়ন। একটা অবোধ মেয়েকে কতটুকুই আর বোঝাতে সক্ষম হবে সে। দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে চলে আসলো। চশমা ছাড়া দূরের সবকিছু কেমন ঝাপসা লাগছে। বেশ ঝোড়ো হাওয়া ছেড়েছে বাহিরে, নীরদ ঢেকে দিচ্ছে শশধর। আবহাওয়াকে আজকাল বোঝা দেয়, মানুষের মতোই ক্ষণে ক্ষণে রূপ পাল্টাই যেন। মনে হচ্ছে অসময়ের দৃষ্টি দেখা মিলবে আজ। কোন নক্ষত্রের রেখা নেই। আচমকা পেছন থেকে মৃদু ধাক্কার অনুভূত হতেই ভাবনার জাল ছিন্ন হলো হিয়নের। ততক্ষণে পেলব দুখানা হাত তাকে আষ্টে পৃষ্ঠে নিয়েই আছে। কপালে সূক্ষ্ম রাগের ভাঁজ পড়ল হিয়নের। প্রচণ্ড অস্বস্তিতে জোরপূর্বক ছাড়িয়ে পেছন ফিরে তাকালো। সদ্য স্নান করা প্রিহুলা অধরে হাসি টেনে স্নিগ্ধ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে সুতি কালো রঙের নিপাট সালোয়ার কামিজ, ওড়না দিয়ে বেশ আঁটোসাঁটো করেই জড়ানো কলেরব। ভ্রু কুচকে তাকিয়ে আছে হিয়ন। মেয়েটার মুখের আদল বলছে ভয়ানক রকম কান্নাকাটি করেছে সে। দুকদম এগিয়ে এসে হিয়নের কানের কাছে ফিসফিস করে বলে প্রিহুলা, জামাই, আপনারে এতগুলা ধন্যবাদ। না বলতেই কেমন ঘুরতে নিয়ে গেলেন আজকে। প্রিহুলা এতটা কাছে আসায় অপ্রস্তুত হলো হিয়ন। দুকদম পিছিয়ে গেল। মেয়েটা দেখছি হুটহাট কক্ষে চলে আসে। তার উপরে কেমন উদ্ভট আচরণ, এগুলো থেকে নিস্তার মিলবে কবে ভেবে পায় না হিয়ন। কপিত দৃষ্টি ফেলে প্রিহুলার দিকে তাকিয়ে বলে, তোমাকে না বলেছি হুটহাট আমাকে জড়িয়ে ধরবে না? পড়া নেই তোমার? দৃষ্টি মেঝেতে রাখলো প্রিহুলা। কাচুমাচু ভাব নিয়ে বলল, ভুল হইয়া গেছে, শাশুড়ি আপনারে ডাকতেছে খাওয়ার জন্য। কাঠিন্য ভরাট স্বরে বলল হিয়ন। গিয়ে বলো আমি খাবো না। চুপচাপ কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল প্রিহুলা। লোকটা তো বাইরে থেকেও খেয়ে আসেনি, তবে কি প্রিহুলার উপর রাগ ক্ষোভেই সে খাবে না বলছে? ঠোঁট উল্টে নিয়ে বলল প্রিহুলা। আপনি না খাইলে আমিও খাবো না। প্রিহুলার কথায় বরাবরের মতো রাগ হয় হিয়নের। এখন জবাব দিতে গেলে এই অবোধ মেয়ে মেজাজ বিগড়াবে। পাল্টা কোনো রকম উত্তর দিল না হিয়ন। প্রিহুলার হাত চেপে ধরল। মৃদু আর্তনাদ করে উঠল প্রিহুলা। করুণ দৃষ্টি ফেলে হিয়নের কাণ্ড দেখছে কেবল। রুমের বাইরে এসে প্রিহুলার হাত ছেড়ে দিল হিয়ন।
চোখ উপচে জল গড়িয়ে গাল ভেজাচ্ছে প্রিহুলার। হাত ভেজা অনুভূত হতেই দেখলো গল গল করে বের হচ্ছে তাজা রক্ত। পোড়া স্থানটা সবে টান ধরেছিল, সেখানে হিয়নের হিংস্র থাবা পড়তেই ক্ষত বেয়ে তরল রক্তের হাত মাখামাখি অবস্থা। সেদিকে কয়েক সেকেন্ড দৃষ্টি ফেলে দরজা লাগিয়ে দিল হিয়ন। আহত হাতে করুণ দৃষ্টি ফেলে প্রিহুলা ব্যথার জন্য একটুও কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট হচ্ছে হিয়নকে রুষ্ট করার জন্যে। বাহাতে চোখ মুছে রুমে চলে আসলো প্রিহুলা। টুনি ততক্ষণে খাওয়া শেষে ঘুমানোর বন্দোবস্ত করছে। পুরনো কাপড় নিয়ে হাতটা কোনো রকম বেঁধে নিল প্রিহুলা। পরক্ষণে হেঁটে চলে আসলো জানালার ধারে। বাইরে বর্ষণ নেমেছে। ঈষৎ ঠান্ডার মাঝে বৃষ্টির ফোঁটা কাটা তুলছে তনুময়। ঈষৎ ঠান্ডার মাঝে বৃষ্টির ছাট কাটা কাটা তুলছে তনুময়। জানালা গলিয়ে বা হাত দিয়ে বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে প্রিহুলা। টুনি বালিশে মাথা রেখে বলে, ঘুমাইবা না পিহুলা আপু? দৃষ্টি সরিয়ে টুনির দিকে তাকায় প্রিহুলা। চোখে মুখে কিঞ্চিত আনন্দ নিয়ে বলে, আমি বৃষ্টিতে ভিজতে চাই টুনি, তুই ঘুমা চুপচাপ। প্রিহুলার কথা শুনে অনেকটা চমকে উঠল। দিনের বেলা আহামরি শীতভাব না থাকলেও রাতের দিকে ভালোই শীত অনুভব হয় এখানে। এর মধ্যে প্রিহুলা ভিজতে চাইছে। চট্টর বাঁধিয়ে নিলে ফের ভাইয়ার কাছে বকা শুনতে হবে তার। টুনি কিছু বলার পূর্বেই দ্রুত বের হয়ে গেল প্রিহুলা। সকলের রাতের আহার শেষ, কেবল হিয়ান আর প্রিহুলা বাকি। তুলির উদ্দেশ্যে লাইলা খাতুন বললেন সে যেন সব খাবার টেবিলে গুছিয়ে রাখে, আর ঘুমাতে যাওয়ার পূর্বে প্রিহুলাকে ডেকে দেয় খাওয়ার জন্য। বিরক্ততে চোখ মুখ কুঁচকে আসলো তুলির। দুইজন যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছে, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই খেয়ে এসেছে, তাহলে তাদের অযথা টাকার কি প্রয়োজন। অবশিষ্ট সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখলো তুলি। লাইলা খাতুনের কথা গায়ে মাখল না। সব কাজ শেষে নিজের রুমে ঘুমাতে চলে গেল সে। ছেলের রুমের দিকে এগিয়ে গেলেন লাইলা খাতুন। দরজা ভেতর থেকে লক থাকায় বার কয়েক টোকা দিলেন। খাটের একপাশে চুপচাপ বসে আছে হিয়ন। ভাবছে প্রিহুলা হয়তো দরজা ধাক্কাচ্ছে। তখন একটু বেশি রূঢ় আচরণ করে ফেলেছিল, ফলস্বরূপ মেয়েটার হাত থেকে রক্ত ঝরছিল। এতটা নির্দয় কি করে হলো হিয়ন? মেয়েটাকে একটু সেবা পর্যন্ত দিল না। বাকি কথা না হয় বাদ, সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে সে একজন ডাক্তার। মেয়েটাকে একটু সেবা পর্যন্ত দিল না। বাকি কথা না হয় বাদ, সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে সে একজন ডাক্তার। সেই সুবাদে মেয়েটার সঙ্গে এরূপ অমানবিক নিষ্ঠুর আচরণ করা উচিত হয়নি নিশ্চয়ই। মুহূর্তেই নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হলো সে। মনে হচ্ছে দিনকে দিন নিজের অস্তিত্ব আপনা আপনি বিলীন হচ্ছে। দরজায় আরো 2-3টে টোকা পড়তেই উঠে দাঁড়ায় হিয়ন। খাটের পাশ টেবিল থেকে মলমটা হাতে নিয়ে দরজা খুলে দেয়। সম্মুখে মাকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সংগোপনে হাতটা পিছনে নিয়ে মুহূর্তেই মলম লুকিয়ে ফেলে। হাসি মুখে ছেলেটা প্রশ্ন করেন লাইলা খাতুন, ঘুমিয়ে পড়েছিলি বাবা? খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম, বাইরে থেকে খেয়ে এসেছিস? মায়ের কথায় আর এক দফা অপ্রতিভ হলো হিয়ন। সত্যি বলতে তার একটুও খাওয়ার ইচ্ছে নেই। মন কেমন বিষিয়ে উঠেছে অজানা খারাপ লাগায়। এইটুকু মাকে কিভাবে বোঝাবে? এখন না খেলে তিনি ভাববেন হিয়ন বাহিরে থেকে প্রিহুলাকে নিয়ে ডিনার করে এসেছে। আম, মানে আমি ফ্রেশ হওয়ার পর চোখ লেগে গিয়েছিল বোধ হয়। এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে আর খাবো না মামুনি। পাল্টা আর একটা টু শব্দও করল না লাইলা খাতুন। কয়েক সেকেন্ড ছেলের মুখপানে তাকিয়ে থেকে চলে গেলেন। মায়ের মন থেকে সন্দেহ একচুল পরিমাণেও কমেনি, বেশ বুঝতে পারছে হিয়ন। এর চেয়ে ভালো ছিল মন খারাপটুকু নিয়ে অল্প হলেও খাবার খাওয়া। অন্তত মায়ের মনে কোনো সন্দেহ হতো না তখন। পরিস্থিতি এখন নাগালের বাহিরে চলে গেছে। তপ্ত শ্বাস ফেলে তিতিনের রুমের দিকে গেল হিয়ন। রুমের মধ্যে আলো জ্বলতে দেখে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো। মেয়েটা এখনো ঘুমায়নি তবে? হাতের অবস্থা কি তবে বেশি লাজুক? রুমের মধ্যে আলো জ্বলতে দেখে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো। মেয়েটা এখনো ঘুমায়নি তবে? হাতের অবস্থা কি তবে বেশি লাজুক? 7-5 ভাবনা নিয়ে ভেতরে প্রবেশ করলো হিয়ন। বিছানায় কেবল টুনি ঘুমুচ্ছে আছে।
ওয়াশরুমের দরজাটা খোলা। মুহূর্তেই বক্ষস্থল ফাঁকা হলো হিয়নের। এত রাতে কোথায় গেল মেয়েটা? হিয়নের রুম ছাড়া তো সচরাচর কোথাও যায় না। দ্রুত এগিয়ে গিয়ে টুনিকে ঘুম থেকে জাগালো হিয়ন। ঘুমো ঘুমো টুনি আধো আধো চোখ মেলে তাকালো। অস্থির স্বরে শুধালো হিয়ন। টুনি, তোর প্রিহুলা আপু কই? জড়ানো ভাঙা আওয়াজে বলল টুনি। আপু তো সাথে ভিজতাছে, তুমি গিয়ে বকে দাও তো ভাইয়া। মুহূর্তেই রাগ ভয়ানক পর্যায়ে চলে গেল হিয়নের। দ্রুত নিচের রুমে গিয়ে ছাতা নিয়ে ছাদের দিকে গেল সে। বাইরে বেশ ভালোই বৃষ্টির বেগ, অন্ধকারে বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে। সিঁড়িঘরের দরজা খোলা দেখতেই স্বস্তির শ্বাস ফেলল হিয়ন। আর একটু কাছে যেতেই পা দুটো থমকে গেল। সম্মুখে কোনো মেঘবতী চাতকের ন্যায় দুর্লকের পানে উন্মুখ হয়ে আছে। বৃষ্টির ছাট অবাধ্যের মতো হিয়নের চশমাকে ঘোলাটে করে দিল। তৎক্ষণাৎ সেটা খুলে হাতে নেয় হিয়ন। দারুণ ছুটে আরেকটু এগিয়ে যায়। টপ টপ বৃষ্টির বিন্দু ছুঁয়ে দিচ্ছে প্রিহুলাকে। জগৎ ভুলে আজ নিজেকে উজাড় করেছে সে মেঘের তরে। ঘোর দৃষ্টি হিয়নের। অসময়ের বৃষ্টিতে মেয়েটা ভিজছে ভেবেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সে। কোথায় গেল সেই রাগটুকু? উড়ান মেঘের দল নিমেষেই অন্তর্বিহিত করেছে বুঝি। দু কদম হেঁটে ছাদে চলে আসে। প্রিহুলার কাপড় বাঁধা হাতের দিকে দৃষ্টি পড়তেই আলগোছে ভাবে স্কন্ধে হাত রাখল হিয়ন। মুহূর্তেই অনেক জগৎ থেকে ছিটকে পড়ল প্রিহুলা। হিয়নকে দেখে একটু নয় এবং অনেকটা অবাকই হয়েছে সে। মাথার উপর দিকটায় খেয়াল করতেই দেখল হিয়ন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে ভয় আতঙ্কে সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো প্রিহুলার। বৃষ্টির বাতাসটা বোধহয় একটু বেশি হিম হয়ে এসেছে, যা সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এখন। কম্পিত কণ্ঠে কোনো রকম বলল প্রিহুলা। জামাই আপনি? প্রতি উত্তরে কিছু বলল না হিয়ন। নিবিষ্ট দৃষ্টি ফেলে তাকিয়ে রইল শুধু। হাত থেকে চশমাটা সেই কখন মেঝেতে পড়ে গেছে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ভেজা কেশবতীর রূপ সমুদ্রে ডুবেছে কিছু পলকের জন্য। কিয়ৎক্ষণের জন্যে খেই হারিয়েছে সে। ভয়ে ক্রমেই আড়ষ্ট হয়ে উঠছে প্রিহুলা। হিয়ন রাগ করছে না ভেবে দ্বিগুণ আশ্চর্য হচ্ছে। প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বে তো প্রকৃতি কখনোই এতটা শান্ত নীরব নির্মল থাকে না। তবে এ কোন নব্য ঝড়ের পূর্বাভাস? তীব্র বৃষ্টির মাঝেও গণ্ডস্থল শুকিয়ে মরুর ন্যায় রূপ নিয়েছে। ততক্ষণে হাত থেকে ছাতা ফেলে দিয়ে সযত্নে প্রিহুলার হাতে বাঁধানো পুরনো কাপড়টি খুলে নিল হিয়ন। দৃষ্টি প্রিহুলাতেই। এইটুকু সময়ের মাঝে বৃষ্টি থাকলেও ভিজিয়ে একবার জবজবে করে নিল। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেল প্রিহুলা। ভয় যে তাকে এবার সম্পূর্ণই গলধকরণ করে নিল। হিয়ন ধীর পায়ে গিয়ে ছাদের এক কোণে স্টিলের দোলনায় বসিয়ে দিল প্রিহুলাকে। হিয়নকে নিশ্চুপ দেখে কাপা অথর বলল প্রিহুলা। জামাই আমি নিচে চইলা যাই। প্রিহুলা ওঠার জন্য উদ্যত হতেই খেয়াল হলো তার দীর্ঘ কেশরাশি এলোমেলো হয়ে হিয়নের গায়ে জড়িয়ে আছে। ক্রমেই ভয়ে ভেতর সিঁধিয়ে যাচ্ছিল প্রিহুলার। হাত কাঁপছিল বেগতিক। কোনো রকম হিয়নের গা থেকে ভেজা চুল ছাড়াচ্ছে সে। সম্মুখে কোনো হিয়নকে দেখছে প্রিহুলা। এই পুরুষের ব্যক্তিগত ধার সে আর 10টা পুরুষের থেকে ভিন্ন। তবে প্রিহুলার এই ধারণাটুকু কি ভুল প্রমাণিত হবে? কি চাইছে লোকটা? নিশ্চুপ চশমাবিহীন চোখে তাকিয়ে আছে হিয়ন। প্রিহুলার কাণ্ড দেখছে সে। বারংবার ফাঁকা ঢোক গিলছিল প্রিহুলা। তার বেফাস কথাবার্তা বলার পিছনে যে আরও একটা মূল কারণ ছিল। হিয়ন যেন দূরত্ব বজায় রাখে। সময়ের ব্যবধানে প্রিহুলা বুঝতে পেরেছিল হিয়ন সম্পূর্ণ ভিন্ন। সেই সুযোগটা নিয়েই সে দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছে। প্রিহুলার চোখে হিয়ন ব্যক্তিত্ববান উৎকৃষ্ট পুরুষ। তবে এখন নতুন কোনো রূপ উন্মোচন করবে না তো সে? হিয়নের মনে প্রিহুলার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, এইটুকু অন্তত ছোট্ট মস্তিষ্কে ঠাউর হয়েছে। সম্পূর্ণ চুল ছাড়ানো হয়ে গেলে দ্রুত উঠে দাঁড়ায় প্রিহুলা। এক পা বাড়াতেই আচমকা ডান হাতে টান অনুভব হয়। তৎক্ষণাৎ ঘুরে তাকাতেই দেখে হিয়নের বলিষ্ঠ হাতে নিজের হাতখানা বন্দি। থমথমে স্বরে বলল হিয়ন। আমি কি যাওয়ার জন্য অনুমতি দিয়েছি তোমায়? সর্বক্ষণ তো আমার আশেপাশেই ঘেঁষে থাকো, হুট করে পালাতে চাইছো কেন? কথাটুকু শুনে অপ্রস্তুত হলো প্রিহুলা। চোখ মুখ কুঁচকে ঠোঁট উল্টে বলল। ইস কি যে ঠান্ডা পড়ছে, আর একটু থাকলে তো বরফ হইয়া যাব একদম।
আপনার কি ঠান্ডা লাগতেছে না? পাল্টা কিছু বলল না হিয়ন। প্রিহুলার হাত টেনে পুনরায় তার পাশে বসিয়ে দিল। ক্যারক্যার শব্দ করে মৃদু দুলতে লাগলো দোলনাটা। অজানা ভয় আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে প্রিহুলার। পরিস্থিতি বিরূপ হলে আর অবোধ হয়ে থাকা যাবে না। নিজের টুকটুকু উন্মোচন করবে প্রিহুলা। ততক্ষণে প্রিহুলার হাত টেনে নিয়ে ক্ষত জায়গাটা দেখছিল হিয়ন। ভেজা হয়ে স্যাঁতসেঁতে হয়ে গেছে একদম। হলদাবুর হাতের চামড়া খানিকটা কুঁচকে গেছে। ছোট্ট তপ্তশ্বাস ফেলে বলল হিয়ন, এমনিতেই আবহাওয়া ঠান্ডা, তার মধ্যে অসময়ের বৃষ্টিতে ভিজতে চলে এসেছো। জ্বর বাঁধিয়ে নিলে কি হবে? সবে স্কুলে ভর্তি হয়েছো, অসুস্থ হলেও তোমাকে স্কুলে পাঠাবো। আবছা অন্ধকারে হিয়নের মুখপানে তাকিয়ে কথাগুলো শুনছিল প্রিহুলা। সে না হয় ভিজতে চলে এসেছে, কিন্তু হিয়ন কেন ভিজতে আসলো? তার শরীরের কোনো তোয়াক্কা নেই। নিজের যা ইচ্ছে হয় করবে প্রিহুলা, তাতে এই লোকটা কেন হস্তক্ষেপ করবে? সে তো প্রিহুলাকে সহ্যই করতে পারে না। অধরষ্টে হাসি টেনে বলল প্রিহুলা, ডাক্তার জামাই থাকলে কোনো চিন্তা আছে আমার? অসুখ হইলেই কি সারাবার জন্য তো আপনি আসেনি। প্রিহুলার কথা শুনে ভ্রু কুঞ্চিত হয়ে আসে হিয়নের। প্রিহুলার হাত ছেড়ে দোলনা থেকে উঠে দাঁড়ালো সে। ভরাট স্বরে বলল, আচ্ছা, আমি পারিশ্রমিকের বিনিময়ে সেবা প্রদান করে থাকি। কয়জন রোগী এরকম প্রাইভেটভাবে এতটা সময় নিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পায় বলো তো? আর হ্যাঁ, তুমি তো ইচ্ছাকৃত অসুস্থ হয়ে সেবা চাইবে, সেক্ষেত্রে পারিশ্রমিক দ্বিগুণ হবে। হিয়নের কথায় আবারও ভয়ে মুখ চুপসে গেল প্রিহুলার। মুখ বাঁকিয়ে বলল, আমার জ্বর টর হয় না। গ্রামে কত ভিজছি, কাদামাটি গায়ে লাগছে। ঘন্টার পর ঘন্টা পানিতে ডুইবাছিলাম। দরকার নাই আপনার সেবার। প্রিহুলার কথার জবাব দিতে গিয়ে হাঁচি চলে আসলো হিয়নের। নাক টেনে ঈষৎ রাগ নিয়ে বলল, তোমার ফালতু বকবক শুনতে শুনতে পুরো ভিজে গেছি আমি। এই রাত্রিরে ভিজতে এসেছো না? বৃষ্টি না থামা পর্যন্ত তুমি ছাদে ঠিক এই দোলনাটাই বসে থাকবে, এটাই তোমার শাস্তি। এক পাও নড়বে না এখান থেকে। হিয়নের রুষ্ঠ মুখাবয়ব দেখলে বরাবরের মতো ভয় পায় প্রিহুলা। এতক্ষণে লোকটার সঠিক উদ্দেশ্য বুঝতে পেরেছেন। প্রিহুলাকে শাস্তি দেওয়ার পর একটা মানুষ কি করে এত অনুরুক্ত হয়? নির্ঘাত এই ছেলের শিরা উপশিরায় রাগ। ডাক্তার না হয়ে মাস্টার হওয়াই দরকার ছিল তার। চোখে তাকিয়ে ভয়ার্থ স্বরে বলে প্রিহুলা, ঠিক আছে, এইটা না হয় আমার শাস্তি, তাইলে আপনি ভিজতেছেন কেন? নিজেরে নিজে শাস্তি দিচ্ছেন। প্রিহুলার কথা শুনে রাগত্ব দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। মেয়েটা অবুঝ হলে কি কথা এক চুলও ছাড়ে না। নিজেকে এবার চরম লেভেলের অপদার্থ মনে হচ্ছে হিয়নের। সত্যিই তো সে কেন ভিজছে এই গর্ধব মেয়ের সঙ্গে? মুহূর্তেই শরীর শীতে কাটা কাটা করে তোলে হিয়নের। ঠান্ডার বৃষ্টিটুকু এখন বিষাক্ত হুলের মতো গায়ে বিঁধছে। আর কিছু সময় থাকলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে। ইতিমধ্যে বৃষ্টির তেজ অনেকটা কমে এসেছে। অত্যল্পকালে শিকারীর মতো তেড়ে এসে প্রিহুলাকে ছৌ মেরে কোলে তুলে নিল হিয়ন। হিয়ন আচমকা বিস্ময়ে হতভম্ব হলো প্রিহুলা। কিছু বলতে গিয়ে বুঝতে পারল বাকশক্তি হারিয়েছে সে। অতিরিক্ত ঠান্ডায় চোয়াল লেগে আসতে চাইছে। বার কয়েক চোখ ঝাপটে নিয়ে হিয়নের দিকে তাকালো সে। দ্রোষপরবশ লোকটার ওষ্ঠদয় ফ্যাকাশে হয়ে রক্ত শূন্য লাগছে কেমন। প্রিহুলাকে জব্দ করতে এসে ডাক্তার নিজেই তো কুপোকাত। হুট করে শাস্তি কেন মোপক করলো বুঝতে পারছে না প্রিহুলা। মুহূর্তেই মনে হলো রাগী লোকটাকে ছোটখাটো একটা শাস্তি দেওয়াই যায়। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নেমে যাচ্ছে হিয়ন। নিজের তবু শীতল হাতখানা পেঁচিয়ে নিয়ে হিয়নের কণ্ঠদেশে রাখলো প্রিহুলা। হিম স্পর্শ পেয়ে বেজায় চমকালো হিয়ন। তৎক্ষণাৎ তাকালো প্রিহুলার দিকে। ঠোঁট উল্টে নিয়ে বলল প্রিহুলা, পইরা যাইতেছিলাম তাই ধরছি। পাল্টা কিছু না বলে সম্মুখে দৃষ্টি রেখে হেঁটে চলল হিয়ন। মৃদু হাসি ফুটে উঠল প্রিহুলার অধরষ্টে। ডাক্তারকে বেশ জব্দই করা হয়েছে। নিজের রাগের জালে নিজেই ফেসে গেল আজ। অতিরিক্ত রাগ ক্রোধে যে কিছু সময়ের জন্য বোধবুদ্ধি লোপ পায় সেটা কি এই সুপুরুষ জানে না? তাকে যে এত রাগ শোভা পায় না। তিতিনের রুমের সামনে এসে প্রিহুলাকে নামিয়ে দেয় হিয়ন। দ্রুত জামা পাল্টানোর কথা বলে চলে যায় নিজের রুমে। হিয়নের যাওয়ার পানে নীরব তাকিয়ে থাকে প্রিহুলা। হৃদস্পন্দনের শব্দ এখনো ওখানে টের পাচ্ছে সে।
দহিতা মনে অনুভূতিটুকু শিকড়ের ন্যায় বিস্তর লাভ করছে সর্বাঙ্গে। এ কেমন অনুরক্তি, যে পথে ঘোর বারণ, নিষেধাজ্ঞা, আপত্তির প্রাচীর। টুনি বেঘুরে ঘুমোচ্ছে। ওয়ার্ড্রপ থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিহুলা। মিনিট 10 পর বের হতেই দেখলো চেয়ারে বসে আছে হিয়ন। সম্মুখে প্রিহুলার জীববিজ্ঞান বই খোলা। কিছু সময়ের জন্য থমকে গেল প্রিহুলা। নীল রঙের ফুল হাতার টি শার্ট আর কালো ট্রাউজার পরে বসে আছে হিয়ন। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ভালো মতো মাথা মোছেনি হিয়ন। উজ্জ্বল বর্ণের শ্যামপুরুষের নাসিকা ডগা রক্তিম হয়ে আছে। চোখে চশমা না দেখে কিঞ্চিত অবাক হলো প্রিহুলা। পরক্ষণে দ্রুত পায়ে এগিয়ে আসলো। হাতে থাকা তোয়ালে দিয়ে হিয়নের চুল মুছিয়ে দিতে দিতে বলল, জামাই, আপনার চুল তো ভেজা। আচমকা এরূপ আচরণে কিঞ্চিত বিরক্ত হলো হিয়ন। প্রিহুলার হাত থেকে তোয়ালে নিয়ে ধমকের সুরে বসতে বলল। কোনো রকম টু শব্দ না করে পাশের চেয়ারে বসলো প্রিহুলা। হাত পা সমান তালে মৃদু কাঁপছে তার। শরীরের তাপমাত্রা কমেছে কিনা কে জানে। বইটা বন্ধ করে প্রিহুলার হাত টেনে নিল হিয়ন। ক্ষতের অনেক অংশ চামড়া উঠে গেছে, কারণ দৃষ্টিপাত করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মলবের প্রলেপ লাগিয়ে দিল। প্রিহুলা জগৎ ভুলে ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে কেবল তাকিয়ে রইল রুষ্ট পুরুষের পানে। ঘড়ির কাঁটা রাত 1টা। প্রিহুলার দিকে তাকিয়ে বলল হিয়ন। রাতে খেয়েছো? প্রিহুলা দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলল। এতক্ষণ যাবৎ খেতে ইচ্ছে না করলেও হুট করে প্রচণ্ড খিদে পেয়ে গেল হিয়নের। কোনো অজ্ঞাত কারণে মন খারাপ থাকলে সেটুকু এখন নেই মনে হচ্ছে। উঠে দাঁড়িয়ে প্রিহুলাকে তাড়া দিয়ে বলল হিয়ন। খাবে, চলো। দ্রুত খাটের পাশ থেকে মোটা সোটা শালটা নিয়ে গায়ে জড়িয়ে হিয়নের পিছু ছুটল প্রিহুলা। মাথা কেমন ভার হয়ে আছে তার, ঘুমে চোখ লেগে আসতে চাইছে। এই মুহূর্তে খাওয়া বাদ দিয়ে ঘুম হলেই ক্ষুণ্ণিবৃত্তি হবে মনে হচ্ছে। অবশ্য এই কথার রাগী হামবড়া লোকটাকে কে বোঝাবে। কিচেনে আসতেই কোনো খাবার দেখতে পেল না হিয়ন। পাশ থেকে প্রিহুলা বলল, রাতে খাওয়া শেষ হইলে সব খাবার ফ্রিজে রাইখা দেয়। তুলি আপু, আপনি গিয়া টেবিলে বসেন, আমি খাবার গরম কইরা নিয়ে আসতেছি। চুপচাপ ফ্রিজের দিকে এগিয়ে গেল হিয়ন। খাবার বের করে চুলার কাছে এসে গ্যাস অন করে বলল, পোড়া স্থান এখনো শুকায়নি। হাতের মলমটুকু অক্ষত আছে তো, নাকি কোথাও মাখিয়ে ভ্যানিশ করে দিয়েছো? চট করেই হাতের দিকে তাকালো প্রিহুলা। না, ঠিকঠাক আছে। স্বস্তির শ্বাস ফেললো পরক্ষণে। মুরগির মাংসের তরকারি গরম হলে টেবিলে নিয়ে আসলো হিয়ন। দুটো প্লেট নিয়ে খানিকটা ভাত আর তরকারি নিয়ে প্রিহুলাকে ডাকলো। রাজ্যে অরুচির সঙ্গে ভিডিওটা পোস্ট করেছিলাম। অরুচি এসে ভর করলো প্রিহুলার মুখে। মাথা ভারের সঙ্গে জিভটাও তিতকুটে লাগছে এখন। এই মুহূর্তে খাওয়ার একটুও ইচ্ছে নেই। চট করেই একটা বাহানা বের করে নিল প্রিহুলা। মুখে বিরস মুখে বলল, জামাই, আমার হাতে তো মলম, আমি কি কইরা খাবো? তার চেয়ে বরং রুমে চইলা যাই। প্রিহুলার আমি কথায় অপ্রস্তুত হলো হিয়ন। কথাটা একদম মাথায় ছিল না। তার জন্যেই তো মেয়েটার হাতের এই দশা। গলা খানিক খাকারি দিয়ে বলল, আমার অক্ষত হাত কি তোমার চোখে পড়ছে না, নাকি আমার হাতে খেতে কোনো সমস্যা তোমার? কোনটা বলো? হিয়নের কথা শুনে বিস্ময়ে কথা বলতে পারল না প্রিহুলা। তার ভোতা মস্তিষ্ক এরূপ শান্ত আচরণটুকু হজম করতে পারছে না। লোকটার সম্মুখে গেলেই তো হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায়। তার হাতে খাবার খাওয়া বিরাট ব্যাপার স্যাপার। আজ নির্ঘাত মৃত্যু অবধারিত। তার হাতে খাবার খাওয়া বিরাট ব্যাপার স্যাপার। আজ নির্ঘাত মৃত্যু অবধারিত। জড়তা সংকোচ ভাব নিয়ে এগিয়ে আসলো প্রিহুলা। হিয়নের পাশটায় বসতেই খেয়াল হলো তার হাত পা আবারও অবাধ্যের মতো কাঁপছে। ভয়ে বক্ষস্থল ধুকপুক করছে। ভাত মাখিয়ে প্রিহুলার মুখে তুলে দিল হিয়ন। খাবার ভালো মতো চিবালেও গলায় বোধহয় আটকে গেল প্রিহুলার। অস্বস্তিতে কপাল বেয়ে ঘাম ছুটে গেল মুহূর্তেই। পানির গ্লাস সামনে রেখেও হাত বাড়ানো দায়ী হয়ে পড়েছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য বাঁধনে জড়িয়ে আছে সর্বাঙ্গ। এই মুহূর্তে লোকটা ধমকে উঠলেই প্রিহুলার প্রাণ পাখি পালাবে দেহ খাঁচা ছেড়ে। এ কোন বিপত্তি! কিয়ৎক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে পানির গ্লাস এগিয়ে দিল হিয়ন। মেয়ের জন্য হাতে বানানো খাবারগুলো গুছিয়ে নিয়েছিল রেনু।
মায়ের হাতে বানানো চিড়ায় মোয়া, পাটিসাপটা, পিঠা, নাড়ু ও মুড়ি বেশ পছন্দের প্রিহুলার। সবকিছু নিজ হাতে তৈরি করেছে রেনু বেগম। স্বামী কালকে বেজায় রেগে থাকলেও পরবর্তীতে ঠিকই বলেছিলেন মেয়েকে দেখতে ঢাকায় যাবেন। খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল রেনু। লোকটা এত সহজে রাজি হবে কল্পনাতীত ছিল। মেয়ে যে তার বড়ই আদরের। সন্তানের প্রতি বাবা মায়ের যতই রাগ ক্ষোভ থাকুক, স্নেহ সকল কিছুর ঊর্ধ্বে। তাছাড়া প্রিহুলার তো কোনো রকম দোষ ছিল না। সেদিন বিয়েতেই দুর্ঘটনা না ঘটলে সবকিছু আজ এত অগোছালো হতো না নিশ্চয়ই। এভাবে পথে বসতে হতো না। সবই যে নির্মম ভাগ্য। কথাগুলো বলতে বলতে চোখের কোণা ভিজে উঠল রেনুর। ঋণের টাকা নিয়ে ঝামেলায় পড়েছে আরিফ হক। মিটমাট না হওয়া অবধি মেয়ের কাছে যেতেও পারবেন না তিনি। স্বামী বাড়িতে ফিরলেই বোঝা যাবে তিনি ঢাকায় যেতে পারবেন কিনা। পাশ থেকে প্রিহাল বারংবার বলছে সে বুবুর শ্বশুর বাড়িতে যাবে। বাবাকে যেন বলে দেয় তাকেও নিয়ে যেতে। ছেলের কথার প্রতি উত্তরে মাথায় একটুখানি হাত বুলিয়ে দিল রেনু বেগম। অজান্তে ভেতর থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। সকালে তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসেছে হিয়ন। প্রিহুলা ছাড়া সবাই উপস্থিত। টনি একেবারে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে আছে। কোনো রকম কথা না বলে চেয়ার টেনে বসলো হিয়ন। ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন লাইলা খাতুন। তুলি চা হাতে এগিয়ে এসে বলল। তুলির কথা শুনে খাওয়া রেখে থমকে গেল হিয়ন। কালকে রাতে তো মেয়েটা দিব্যি বলেছিল তার নাকি সহজে জ্বর আসে না। গ্রামে থাকাকালীন কত শত ভিজেছে। কি প্রয়োজন ছিল মিথ্যা বলার? নয়তো আগাম মেডিসিন দিয়ে দিত হিয়ন। রাত থেকেই মেয়েটার ভালো লাগছিল না বোধহয়। সে জন্যেই খাওয়া নিয়ে কেমন গড়িমসি করছিল। রাগ মাথাচাড়া দিল হিয়নের। খাবার রেখে উঠে দাঁড়িয়ে তিতিনের রুমের দিকে গেল সে। ছেলের কাণ্ড দেখে হতভম্বের মতো তাকিয়ে রইলেন লাইলা খাতুন। ছেলে দেখছি মায়ের অনুমতি ছাড়াই চলে গেল মেয়েটার রুমে। যাওয়ার পূর্বে কি বলা উচিত ছিল না একবার? মায়ের কাছেও তো দায়িত্ব অর্পণ করতে পারত। ছেলে কি তবে বিশ্বাস ভঙ্গ করবে? মুহূর্তেই মুখে হতাশা চিন্তা এসে ভর করে লাইলা খাতুনের। গায়ে মোটাসোটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে প্রিহুলা। নিজেকে জড়সড় করে নিচ্ছে ক্রমেই। মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। চোখ খোলবার জোটুকু নেই। কালকে প্রথমবারের মতো বৃষ্টিতে ভেজেনি প্রিহুলা। এর আগেও গ্রামে থাকাকালীন বহুবার রাত্রিরে লুকিয়ে ভিজেছে। কই তখন তো জ্বরে এত নাস্তানাবুদ হয়নি সে। কালকের বৃষ্টি নয়, বরং মুহূর্তটা ভয়ানক লোমহর্ষক ছিল। সেই ভয়ানক অনুভূতির ছোবলে গা কাঁপিয়ে জ্বর এসেছে। নিশ্চিত রুষ্ট পুরুষের রোষানলের উত্তাপ এটা, যেটা একেবারে নাজেহাল করে ছেড়েছে প্রিহুলাকে। তার উপর লোকটা হুটহাট করে কোলে তুলে নিলে হৃৎপিণ্ড অকেজো হয়ে যায় যেন। এই ভয়ঙ্কর অনুভূতি জ্বর আসার পিছনে হিয়নকেই দায়ী করে কিশোরী মন। আমি তো খেয়াল করি নাই আপুর গায়ে এত জ্বর। তৈরি হওয়ার সময় ডাক দেওয়ার পর মাথার ভিতর থেকে আপু বলছে স্কুলে যাবে না, তাই আমি একাই রেডি হইয়া চইলা গেছি। টুনির কণ্ঠে স্পষ্ট অপরাধ বোধ। মাথা খানিকটা নিচু করে কথাগুলো বলল টুনি। কাঁথার ভিতর থেকে খানিকটা মাথা বের করে আধো চোখ মেলে তাকালো প্রিহুলা। আবারও সম্মুখে সেই রাগী মুখাবয়ব। গাঢ় নীল রঙের শার্ট আর ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে হিয়ন। তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে নিল প্রিহুলা। ভেতরের ভয়টা আবারও মাথা চাড়া দিল। লোকটা সম্মুখে আসলেই তো হাত পা কাঁপে। হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পায়। ভয়টুকু সামাল দেওয়া দুষ্কর হয়ে পড়ে তখন। পরক্ষণে পিটপিট করে তাকালো প্রিহুলা। চোখ ভীষণ রকম জ্বালা করছে তার। চোখের সামনে হিয়নকে বসা দেখে ভয়ানক চমকে উঠল মুহূর্তেই। জ্বর পরিমাপ করার জন্যে সবে প্রিহুলার দিকে হাত বাড়িয়েছিল হিয়ন। টুক করে মাথাটা কাঁথার ভিতর ঢুকিয়ে নিল প্রিহুলা। অন্ধকারেও মাথা বেগতিক ঘুরতে লাগলো তার। গুটিসুটি করে নিল নিজেকে। বিড়বিড় করে জড়ানো স্বরে বলল, এরকম একদম কাছে আসবেন না, আমার ভয় করে। আপনার জন্যই আমার জ্বর আসছে। এখানে থাকবো না, আমি চইলা যাবো গ্রামে। প্রিহুলার কথা শুনে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো হিয়নের। সঙ্গে চরম বিরক্তি বোধ হলো। আচমকা প্রিহুলার এরূপ কথা কিয়ৎ সময়ের জন্যে গভীর ভাবনায় ফেলে দিল তাকে। মেয়েটা নিজেই তো সর্বক্ষণ পাশ ঘেঁষে থাকে। আর কেমন দূর দূর করছে এখন।
যতটুকু পর্যন্ত পরিমাপ করতে দিতে চাইছে না। মেয়েটা মাত্রাধিক ভয় পায় ঠিক আছে, কিন্তু তার জ্বর আসার পিছনে সোজা হিয়নকে দায়ী করছে কেন? মেয়েটাকে কি জেচে ভিজতে পাঠিয়েছিল সে? বাকি আর কথা না বাড়িয়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল হিয়ন। এতক্ষণ যাবৎ সর্বশক্তি সঞ্চয় করে চোখ নিভু খোলা রাখলেও এখন পুরোপুরি লেগে আসছে। লাইলা খাতুন আসলেন তিতিনের রুমে। প্রিহুলার সম্মুখে এসে কপালে হাত ছোঁয়াতেই আটকে উঠলেন। সাংঘাতিক জ্বর। আবছা দৃষ্টিতে লাইলা খাতুনের উপস্থিতি টের পেতেই আঁকড়ে ধরল প্রিহুলা। ততক্ষণে হিয়ন নিজের রুম থেকে থার্মোমিটার নিয়ে আসলো। বিচলিত মাকে দেখে দ্রুত খাটের কাছে এগিয়ে আসলো হিয়ন। প্রিহুলার কপাল ছুঁয়ে দেখতেই আটকে উঠল। কপাল জুড়ে দেখা দিল চিন্তার ভাঁজ। ব্যতিব্যস্ত হয়ে মায়ের উদ্দেশ্যে বলল, এক্ষুনি এক্ষুনি প্রিহরার মাথায় পানি দিতে হবে মামুনি, নয়তো খিচুনি উঠে যাবে। মাথা কাত করে সাই জানিয়ে তুলিকে ডাকতে চলে গেলেন লাইলা খাতুন। অচেতন মনে হিয়নের উপস্থিতিটুকু টের পেল প্রিহুলা। কম্পিত হাত সামনে বাড়াতেই হিয়নের বক্ষস্থলে শার্টের বোতামে ঠেকল। প্রিহুলার মাথা আলতো হাতে টেনে নিজের কোলে তুলে নিল হিয়ন। দুর্বল হস্তে যথাসম্ভব হিয়নের পাঁজর বরাবর ধাক্কা দিল প্রিহুলা। আপনি কাছে আসছেন কেন? শাশুড়ি কই? তারে ডাকেন। জড়ানো কণ্ঠে বলে প্রিহুলা। রাগত্ব দৃষ্টি ফেলে প্রিহুলার কম্পিত শুকনো অধরষ্টে তাকিয়ে আছে হিয়ন। মেয়েটা এমনভাবে নিষেধাজ্ঞা জারি করেছে যেন হিয়ন তার সর্বস্ব হরণ করতে এসেছে। মনে হচ্ছে মুহূর্তেই তার বোধবুদ্ধি জাগ্রত হয়ে গেছে। কি ভেবেছে দুর্বলতার সুযোগ গ্রহণ করতে চলে এসেছে হিয়ন? থার্মোমিটারটা প্রিহুলার মুখের মধ্যে রেখে কঠিন স্বরে বলল হিয়ন, শ্শ্, চুপচাপ জ্বর পরিমাপ করতে দাও। আমি তোমার হাজবেন্ড হই, অন্য কোনো পুরুষ ছুঁয়ে দিতে আসেনি তোমায়। এই যে বারংবার ঠেলে ঠুলে তুলে সরিয়ে দিয়ে আবুল তাবুল বকছো, শুনতেও বিশ্রী লাগছে। ইচ্ছাকৃত আসিনি এখানে, তুমি অসুস্থ বিধায় আসতে বাধ্য হয়েছি। শান্ত হয়ে চুপচাপ হিয়নের কথাগুলো শুনছিল প্রিহুলা। চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। কি সুন্দর অধিকার বোধ নিয়ে অনায়াসে বলে ফেলল কথাটা। হিয়ন কি মন থেকে আদেও মেনে নিয়ে বলছে কথাটা? প্রিহুলার জন্যে তো ছিটেফোঁটা অনুভূতিও নেই তার মনে। মায়া, অনুভূতি, ভালোবাসা ছাড়া কি অধিকার ফলানো যায়? লোকটার সম্মুখে আসলেই যে কিশোরী মনে ভালো লাগা অনুভূতির সংমিশ্রণ তৈরি হয়। নিষিদ্ধ কিছুর প্রতি আকৃষ্ট হওয়াই বোধহয় মানব বৈশিষ্ট্য। নিজের পড়াশোনার উদ্দেশ্যে শহরে পাড়ি জমালেও মন অবাধ্যের মতো নিয়ন্ত্রণাধীন হতে চাইছে, যেটা কখনো দুঃস্বপ্নেও সম্ভব নয়। অবচেতন মন সেটাই মানসপটে ভাসিয়ে তোলে যত্ন সহকারে। খুব শীঘ্রই এখান থেকে প্রস্থান করতে হবে প্রিহুলা। অভিনয়ের জালে নিজেই জড়িয়ে গেলে সংসার নিশ্চিন্ত। নিজের স্বপ্ন পূরণের তাগিদে মিথ্যে অভিনয়ের জালে নিজেই জড়িয়ে গেলে সংহার নিশ্চিত। সেই স্বপ্নই দেখা উচিত যেটা বাস্তবায়নের নিশ্চয়তা থাকে। ইহজনমে হিয়নকে পাওয়া সম্ভব নয় প্রিহুলার। তুলি ততক্ষণে ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি নিয়ে আসলো। জ্বরের প্রকোপ বেশি হওয়ায় ঔষধ আনতে বেরিয়ে গেল হিয়ন। লাইলা খাতুন গিয়ে টুনিকে ড্রাইভারের সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলেন। স্তব্ধ হয়ে বন্ধ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল প্রিহুলা। অসুস্থতার কোনো অনুভূতিই তাকে স্পর্শ করছে না। জীবন কঠিন আর বাস্তবতা ঢের দুরূহ। যেদিন প্রিহুলার বিয়েতে হিয়ন প্রতিবাদ জানায় সেদিন থেকেই বোধহয় কিশোরী মনে এই অজ্ঞাত অনুরক্ত পুরুষ জায়গা করে নিয়েছিল। এখান থেকে হিয়নের শানিত ব্যক্তিত্বে ক্ষতবিক্ষত হওয়ার চেয়ে গ্রামে চলে যাওয়া অধিক শ্রেয় হবে। বিকেল থেকে রেনু বেগমকে কল করে ফোন নাম্বার বন্ধ পাচ্ছে রাশিদা। পরশুদিন তার স্বামী ঢাকায় যাবেন। খবরটা দিতেই এক প্রকার ফোন করা। এখন মনে হচ্ছে তাকে চেঁচে তাদের বাড়ি যেতে হবে। তার স্বামী যে এত সহজে প্রিহুলার বাবাকে নিতে রাজি হবে এটা কল্পনাতীত ছিল। কথাগুলো ভাবতে ভাবতে পুনরায় করল রাশিদা। এবার ফোন খোলা পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুবার বাজতেই রিসিভ হলো। তাৎক্ষণিক প্রশ্ন ছুড়ল রাশিদা, ফোন বন্ধ ছিল কেন আপা? টুনির বাপে পরশুদিন যাবে ঢাকায়, সকাল 9টায় রওনা দিব। প্রিহুলার বাপের তৈরি থাকতে বললেন। ওপাশ থেকে থমথমে গলায় উত্তর দিল রেনু বেগম। পিহুলার বাপ যাবে না ঢাকায়, কাজে একটু আটকা পড়ে গেছে। খবর খান আমিই জানাইতাম, কিন্তু ঝামেলার জন্য সুযোগ হয় নাই। আপনি কল করছেন, ভালো হয়েছে, সমস্যা নাই। পরে জহির ভাইয়ের থেকে ঠিকানা নিয়া
পিহুলের বাপে যাইবনে। নিজের মতো কথা শেষ করে লাইন কেটে দিলেন রেনু বেগম। রাশিদা উত্তর দিতে গিয়ে খেয়াল করলো লাইন কেটে গেছে। কপালে চিন্তার ছাপ পড়ল তার। পান চিবুতে চিবুতে ঘরে প্রবেশ করলেন চমেলা খাতুন। ছোট ছেলের বউয়ের গম্ভীর মুখখানার দিকে তাকিয়ে বললেন, ওই সেমরির বাপের কি কইল? পরশু যাইব না? থমথমে অন্ধকারচ্ছন্ন মুখে জবাব দিল রাশিদা। না আম্মা, কি ঝামেলায় বলে আটকায়া গেছে, পরে কোনোদিন যাইবো কইল। কথাটুকু শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল জমেলা খাতুন। কথাটুকু শোনার জন্যে যেন প্রস্তুত ছিলেন না বৃদ্ধা। ছোট ছেলের সঙ্গে এই বিষয়ে কালকেই কথা হয়েছে তার। এবার ঢাকায় গেলে ছলে বলে কৌশলে প্রিহুলাকে গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। বড় ছেলের বউয়ের প্রতি এখনও রাগ অভিমানের প্রাচীর তুলে রেখেছেন। সে মা হয়ে ছেলের জীবন ধ্বংস করলেও দাদি হয়ে এটা মেনে নিবেন না চমেলা খাতুন। কিন্তু প্রিহুলার বাবা শহরে না গেলে তো মেয়েটাকে ফিরিয়ে আনাটা সহজ হবে না। মুখ বাঁকিয়ে নিয়ে বলল চমেলা খাতুন। এদের মতিগতি তো কিছুই বুঝি না। এমন একটা কাণ্ড কইরা মাইয়ার বিয়া দিল। কই বিয়া দিছে একটাবার গিয়া দেখব না? এমন পাষাণ বাপ মা তো জীবনেও দেখি নাই। মাঝখান দিয়া কপাল পড়ল আমার সোনার টুকরো নাতিটার। আদেও জামাই আদর পাই কিনা কে জানে। হ্যাঁ তাই না বাদ। আমার নাতির আপ্যায়ন করবার ক্ষমতা আছে বুঝি তাগো? এখনো সময় আছে, লায়লার জন্য সঠিক বুঝ হয়। চুপচাপ শাশুড়ির কথাগুলো শুনছে রাশিদা। পাল্টা কোনো উত্তর দেয়নি। ভেতর থেকে কেবল বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সব কিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে। হুট করেই টুনিকে এসে নিয়ে গেল হিয়ন। বলল 1 বছরের জন্যে তার পড়ার দায়িত্ব নেবে। একমাত্র মেয়ে হওয়ায় প্রথমে রাজি হয়নি রাশিদা। পরক্ষণে অনেক জোরাজুরি করে জহিরের অনুমতি নিয়ে টুনিকে নিয়ে চলে গেল হিয়ন। প্রিহুলার একাকিত্ব ঘোচাতেই যে ছেলেটার এমন সিদ্ধান্ত বেশ বুঝতে পেরেছিল রাশিদা। তবে কি তাদের দুজনকার মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই? অবশ্য হিয়নকে বেশ বিচক্ষণী মনে হয় রাশিদার। সে তো আর স্বল্প শিক্ষিত মূর্খ নয়। কিছু একটা ভেবেই হয়তো টুনিকে নিয়ে গেছে। মধ্যাহ্নের শেষ ভাগে রোদ্দুরটুকু বিলীন হয়ে বিকেলের প্রস্তুতি নিচ্ছে অম্বর। বাইরে তাকালে ঈষৎ কুয়াশার মতো ধরা দেয় চোখে। শহুরে যান্ত্রিক ধোঁয়া নাকি স্বচ্ছ কুয়াশা বোঝার কোনো রকম উপায় নেই। জানালার কাছে বসে আছে প্রিহুলা। খানিকক্ষণ আগে গা থেকে জ্বর নেমে গেছে অনেকটা। এতক্ষণ যাবৎ মায়ের মতোই সেবা করেছেন লাইলা খাতুন। নিজের মা হলেও বোধহয় এতটা করতো না। পাশে টুনি বই নিয়ে বসে আছে। কয়েক পদের ফল কেটে রুমে প্রবেশ করলো তুলি। পেছন পেছন লাইলা খাতুন আসলেন মশলা মেশানো লাল চা হাতে। মেয়েটাকে সুস্থ দেখে খানিকটা স্বস্তি লাগছে। তবে ছেলের চিন্তা এখনো মনে জেঁকে বসে আছে। তখন মেয়েটার জ্বরে কেমন ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল হিয়ন। হাবভাবে বলছিল সে হসপিটাল যাবে না আজকে। সামান্য জ্বরই তো হয়েছিল। মেয়েটার দেখভাল করার জন্যে বাসায় যে দুজন আছে সেটুকু কি হিয়ানের মাথায় ছিল না? শেষে অহনার ফোন পেয়েই হসপিটালে গিয়েছে ছেলেটা। যত কিছুই হোক, ডাক্তারদের কি আর ছুটি মেলে? খাটের উপর ফলের বাটি রেখে বলল তুলি। বাবির প্রতি বাইরের যে কি মায়া, নিজের হাতে কেমন যত্ন আত্তি করলো। আমার হাত থেকে পানির মগ নিয়ে নিজেই মাথায় পানি দিল। ওষুধটাও কি যত্ন কইরা খাওয়াই দিল। এমন জামাই পাইতে ভাগ্য লাগে গো বাবি। তুলির কথা শুনে দৃষ্টি নিচু করে বসে রইল প্রিহুলা। খাটে বসে প্রিহুলার হাতে চা তুলে দিল লাইলা খাতুন। পরক্ষণে তুলির উদ্দেশ্যে বললেন, রান্নাঘরে চুলোয় না ডিম সিদ্ধ বসানো, গিয়ে নামিয়ে রাখ। বাকি কথা না বলে চলে গেল তুলি। হাসি মুখে প্রিহুলার দিকে তাকিয়ে বললেন লাইলা খাতুন, গ্রাম থেকে যে শহরে এসেছো হঠাৎ, আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর এসেছে। ঠিক হয়ে যাবে, আজকে জ্বর নেমে যাবে পুরোপুরি, দেখো। চায়ে চুমুক রেখে মস্তিষ্কে ভাবনার আসর বসালো প্রিহুলা। এই চটটুকুর কারণ যে নিজেই হদিশ করে উঠতে পারেনি। হতে পারে শাশুড়ির কথাটুকুই সত্যি। টুনিকে ডেকে কমলার কোয়া দিল লাইলা খাতুন। প্রিহুলা কেবল নিশ্চুপ দৃষ্টি ফেলে উত্তপ্ত কাপের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে মন বলছে সব কিছু ছেড়ে ছুঁড়ে পালা প্রিহুলা, নয়তো খুব শীঘ্রই অস্তিত্ব হারিয়ে বিলীন হবি রুষ্ট পুরুষের তরে।
ঘড়ির কাঁটা রাত 9টায়। জ্বর একেবারেই নেমে গেছে প্রিহুলার। ঈষৎ ঠান্ডার মধ্যেও শরীর ঘামে চুপচুপ। হতে পারে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এটা। গা মুছিয়ে দেওয়ার জন্যে ওয়াশরুমে চলে গেল প্রিহুলা। মনে হচ্ছে এই মুহূর্তে শাওয়ার নিলে অনেকটা রিফ্রেশ রাখবে। ভাবনা অনুযায়ী একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো প্রিহুলা। সম্মুখে হিয়নকে বসে থাকতে দেখে চমকে উঠল। হিয়নের হাতে কয়েক রকম চকলেট, চিপস, বিস্কুট, আইসক্রিম। সেদিকে একবার তাকিয়ে দ্রুত খাটের কোনায় এসে বসে। চুল মোছায় ব্যস্ত হয়ে পড়ল প্রিহুলা। মনে মনে কঠিন শপথ করে নিল এই নিষিদ্ধ পুরুষ থেকে তাকে যোজন যোজন দূরত্ব বজায় রাখতে হবে। 2 দিন বাদে তো চলেই যাবে প্রিহুলা। এখন মিথ্যে অভিনয়টুকু বাদ দিয়ে একদম চুপচাপ এড়িয়ে যাওয়াই মঙ্গলজনক। সম্মুখে হিয়নের স্থির নিগুড় দৃষ্টি। সবুজ রঙের সুতি সালোয়ার কামিজ পরে বসে আছে প্রিহুলা। হলুদাভ মুখোশটি জুড়ে জলবিন্দু ছড়িয়ে ছিটিয়ে আছে। গভীর মনোযোগ দিয়ে চুল মোছায় ব্যস্ত কিশোরী। এইটুকু কাজেই যেন ছন্দ মিলছে। কিঞ্চিত মোহে ডুবে থাকলেও কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে হিয়নের। প্রিহুলা কি তাকে খেয়াল করেনি? করেছে অবশ্যই। তবে পরিস্থিতি এত শান্ত কি করে? হিয়নকে কি তবে এড়িয়ে যেতে চাইছে প্রিহুলা? গলাখানিক খাকারি দিয়ে বলল হিয়ন। শরীর কেমন এখন তোমার? দৃষ্টি তুলে তাকালো না প্রিহুলা। ব্যস্ত হাত দুটো কেবল থামিয়ে দিল। ছোট্ট করে উত্তর দিল। ভালো। হিয়ন অত্যাশ্চর্য বনে গেল। তাকে দফায় দফায় অবাক করছে প্রিহুলা। জ্বর আসার দরুন তার বোধবুদ্ধি হয়েছে, নাকি উল্টো জ্বরের ঘোরে মেয়েটা স্থির, নীরব, নিশ্চল। তখনকার কথাগুলো আজকে সর্বক্ষণ মস্তিষ্কে বিচরণ করেছে হিয়নের। মেয়েটা কেমন উদ্ভট আচরণ করছিল। ভুল ক্রমেও কিশোরীর সঙ্গে দুরাচার করেছে বলে মনে হচ্ছে না তার। তবে কি অন্য কোনো কারণে হিয়নকে ভয় পায় মেয়েটা? ব্যাপারটা নিম্ন বিস্তারিত ভাবনায় ফেলে দিল। দ্বিতীয়বার জ্বর পরিমাপ করার দুঃসাহস করল না হিয়ন। অথচ সে কেবল প্রিহুলার জন্যেই বাড়িতে এসেছে আজ। নিজে একবার জ্বর পরক না করে গেলে মনটা যে উচাটন হয়েই রবে। তবে নিজেকে মস্তিষ্ক বলছে এটা অনুচিত হবে। কিশোরী তার ব্যাপারে বিরূপ ধারণা রাখুক সেটা চায় না হিয়ন। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে তোমার জন্য কিছু খাবার আছে, খেয়ে নিও। টুনিকেও দিও। প্যাকেটটা সন্তর্পণে টেবিলের উপর রেখে বেরিয়ে গেল হিয়ন। কোনো হেলদোল নেই প্রিহুলার। ঠায় নিশ্চুপ কেবল বসে আছে সে। দীর্ঘ কেশগুচ্ছ চুইয়ে টুপটুপ জল পড়ছে মেঝেতে। শরীর অসাড় হয়ে আছে কেমন। ঈষৎ শীতের সর্বাঙ্গ মৃদু কাঁপছে। পা দুটো খাটের উপর তুলে নিজেকে মোটা সোটা কাঁথা দিয়ে আবৃত করে নিল প্রিহুলা। এখন থেকে চলে যাবে ভাবতেই চোখের কোনা বেয়ে নেমেছে নোনা স্রোত। অথচ কারণটুকু নিজের কাছেই অজানা। এখানে তো আপন বলতে তুলি যাওয়ার জন্যে পা বাড়াতেই পিছু ডাকলো প্রিহুলা। কথা বলতে গিয়ে খেয়াল হলো তার কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে। দাঁতের পাটি বোধহয় লেগে আসতে চাইছে। কাটা কাটা শব্দে কোনো রকম বলল, এই খাবারগুলো কার জন্য পিহুলা আপু? তোর জন্য। টনি আর কথা বাড়ালো না। দ্রুত প্যাকেট থেকে চকলেট নিয়ে খাওয়া শুরু করলো। মিনিট 5 পরে তুলি আসলো তিতিনের রুমে। টনির দিকে দৃষ্টি পড়তেই চোখ মুখ কুঁচকে বলল, এই মাইয়াটারে পাঠাইছিল বাবিরে ডাকবার জন্যে, আর এদিকে দেহ সে নিজেই খাইতে বসছে। একটা কাজ দিলে ওইটা ঠিকঠাক করতে হয়। তুলির কথা শুনে ভয়ার্থ টুনি আধো খাওয়া চকলেটটা রেখে দিল। প্রিহুলার পানে নজর দিতেই এগিয়ে গিয়ে কপালে গলায় হাত রাখলো তুলি। গা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় খানিকটা বেশি শীতল মনে হচ্ছে। মুখের রং পাল্টে ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে আছে। পরক্ষণে কাঁথার ভিতর থেকে প্রিহুলার হাত বের করে নিয়ে বলল তুলি, ছোট থেকে এই শিক্ষাটা জানা থাকতে হয়। ভাবি, আপনার শরীর তো বেশি ঠান্ডা লাগতেছে। প্রেশার কমছে মনে হয়। বিকেলে যে একটু ফল মুখে দিলেন, আর তো কিছুই খাইলেন না। বাইরে তো বাসায় নাই, নয়তো তারে ডাকতে পারতাম এখন। হে আজকে বাসায় ফিরবো না। আচ্ছা খারান, আমি দেখতাছি কি করণ যায়। তোমার ভাই আসবো না কেন তুলি আপু? দরজার কাছে দাঁড়িয়ে থেকে উত্তর দিল তুলি, হে তো অপারেশন করে, জানেন না আপনি? হার্টের অপারেশন আছে আজকে। যেদিন অপারেশন থাকে ওই দিন খালাম্মারে ফোন দিয়া বইলা দেয় আজকে আপনি অসুস্থ দিকে কিছু সময়ের জন্য বাড়িতে আসছে।
রাতে আর ফিরবো না। হ্যাঁ, কথাটুকু বলে প্রস্থান করলো তুলি। এপাশে কাত হয়ে শুয়ে মেঝেতে দৃষ্টি রাখলো প্রিহুলা। এই মুহূর্তে তার কিরূপ প্রতিক্রিয়া জানানো উচিত ভেবে পাচ্ছে না। কেন বারংবার লোকটা তাকে এত দয়া করুণা দেখাচ্ছে? শুধুমাত্র প্রিহুলার অসুস্থতার জন্যে ছুটে এসেছে, নাকি ডাক্তার হিসেবে তার কর্তব্য ছিল এটা? ছোট্ট মস্তিষ্কে ঠাউর হয় না। মিনিট 10-এর মধ্যে স্টিলের পেয়ালা সমেত রুমে প্রবেশ করলো তুলি। ব্যস্ত গলায় খাটের পাশে বসতে বসতে বলল, এখন রসুন মিশানো সরিষার তেল গরম করে নিয়ে আসছি ভাবি। হাতে পায়ে মালিশ করলে দেখবেন ঠান্ডা চলে যাইব। এক্কেরে ম্যাজিকের মতন কাজ করে। তুলির কথায় ভাবনার অবসান হলো প্রিহুলার। নির্বাক দৃষ্টি ফেলে চেয়ে রইল। সম্মুখে বসে থাকা শ্যামাঙ্গী মেয়েটার মুখে যেন মায়া ঠাসা। 18 বয়স, আর কত হবে, বড়জোর 17-18। তুলি যে এই বাড়ির কেউ নয় সেটা অনেকটা পরে গিয়ে বুঝেছে প্রিহুলা। তার পরনে কাপড় চোপড় গুছিয়ে নিপুণভাবে চলাফেরা দেখে বাইরের যে কেউ তুলিকে বাড়ির মেয়ে ভেবে ভুল করতে দুবার ভাববে না। তার সম্পর্কে কিছুই জানে না প্রিহুলা, তবে মেয়েটার চোখে মুখে দুর্দমনীয় এক শক্তি শোভিত। ততক্ষণে তুলি সযত্নে প্রিহুলার হাতে তেল মালিশ করতে লাগলো। খানিকটা ইতস্তত ভাব নিয়ে উঠে বসলো প্রিহুলা। তেলের বাটি নিচের দিকে টেনে নিয়ে বলল, আমি নিজেই দিতে পারবো আপু। বাদ সাধল তুলি। নিজের মতো করে তেল মালিশ করাই ব্যস্ত হলো। দুর্বল শরীরে চোরাচুরি করার সাহস করলো না প্রিহুলা। কিছু সময় পেরোতেই খাবার সমেত রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। অধরে টেনেছেন দীর্ঘ হাসির রেখা। অবাক প্রিহুলা কিছু বলতে পারল না। কারো প্রতি দয়া করুণা বুঝি এতটা হয়? নিজেকে এই মুহূর্তে অচিনপুরে রাজ্যের রাজকন্যা মনে হচ্ছে। তবে এই সুখ যে বেশিক্ষণ স্থায়ী হবে না। গ্রামে চলে যাবে ভাবতেই ভেতরে সূক্ষ্ম এক আফসোস বোধ হলো, যা অনর্থক। তুলিকে সরিয়ে দিয়ে পাশে বসলেন লায়লা খাতুন। প্রিহুলার মাথায় হাত বুলিয়ে দিলেন। খানিকটা জড়তা সংকোচ নিয়ে খাবার প্লেটের দিকে হাত বাড়িয়ে বলল প্রিহুলা, শরীর এখন ঠিক আছে, আমি নিজেই খাইতে পারবো শাশুড়ি। প্লেট আমার কাছে দাও তো। তুলি যখন তেল গরম করতে গেল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম আবার কি হলো মেয়েটার। এখন তো মনে হচ্ছে গা অনেকটা গরম হয়ে গেছে তোমার। আমরা কেউ খাইনি এখনো। তাহলে টেবিলে আসো, সবাই একসাথে খাবো। হিউনের বাবা ডাইনিং রুমেই আছে, বলেছিল খাবার পরে এসে দেখে যাবে তোমাকে। হ্যাঁ চলো, আমি যাইতে পারবো। কাঁথা রেখে উঠে দাঁড়ায় প্রিহুলা। পরক্ষণে তারা দেয় লায়লা খাতুনকে। আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ফাঁক ফোকর দিয়ে উকি দিচ্ছে উজ্জ্বল দীপ্তের মতো আলো। রৌদ্রতাপ যথেষ্ট শোভনীয় পর্যায়ে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে প্রিহুলা। দুদিন যাবৎ স্কুলে যায়নি সে, আর কোনো দিন হয়তো যাওয়াই হবে না শহুরে স্কুলে। খানিকক্ষণ পর বাবা আসলেই তো চলে যাবে সে। কালকে থেকে হিয়নের সঙ্গেও কোনো রকম কথা হয়নি। লোকটা ফেরার পর তিতিনের রুমের মুখও হয়নি। ডাইনিং টেবিলে একবার শুধু দেখা হয়েছিল, তাও স্বল্প সময়ের জন্য। বিষয়টা কষ্ট দিয়েছে প্রিহুলাকে। অবশ্য এসব তোয়াক্কা করে লাভ নেই। স্বপ্ন পূরণ করতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতি নিজেই করলো। গ্রামে গেলে কি জবাব দেবে প্রিহুলা? বাবা যদি সঙ্গে নিতে রাজি না হয়, যে করেই হোক কোনো বাহানায় চলে যাবে প্রিহুলা। আচমকা হন্তদন্ত হয়ে ছুটে আসলো তুলি। খানিকটা হাঁপিয়ে নিয়ে প্রিহুলাকে বলল, ছাত্রা তো গ্রাম থেকে আয়সা পড়ছে ভাবি। তুলিকে এড়িয়ে দ্রুত বেরিয়ে গেল প্রিহুলা। কতদিন পর বাবাকে দেখবে ভাবতেই একরাশ আনন্দ ঘিরে ধরেছে মনে। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে আনন্দ অশ্রুতে। সোফায় বসে জহিরের সঙ্গে খোশ গল্পে মেতেছেন জিয়াকত সাহেব। লিভিং রুমে আসতেই প্রিহুলার আঁখি দুটো হন্ডে হয়ে বাবাকে খুঁজছে। মুহূর্তেই বক্ষস্থল ছ্যাদ করে উঠল। বাবা আসেনি এটা যেন মন মানতে চাইছে না। কণ্ঠনালী ক্রমেই চেপে ধরছে কান্নার দল। চোখ উপচে জল গড়িয়ে গাল ভেজাচ্ছে। কথার মাঝে প্রিহুলার দিকে দৃষ্টি পড়তেই বললেন জহির সাহেব, এতক্ষণ পরে বাড়ির বউয়ের দেখা মিলল তবে? তা চোখে জল কেন? বাপ আসে নাই বললা? মেয়ের জন্য তো মায়া থাকতে হয়। এই যে আমি যেমন সব কাজ কাম ফালাইয়া আমার টুনিরে দেখতে আসলাম, তোমার বাপ মা তো মায়া অন্যের গারে গড়াই দিছে, নিশ্চিন্ত হইছে, হাতে আসমান ধরছে। দিবা স্বপ্ন পূরণ হওয়া যাবে।
দিবা স্বপ্ন পূরণ হওয়া যারে কয়, না আসলেও চলে, তাই না? পাশ থেকে কথার ওভার ছবি সংক্রান্ত কথা তুললেন। জহিরের বলা প্রতিটি কথা অন্তত ভেদ করে রক্তক্ষরণ বইয়েছিল প্রিহুলার। রক্তক্ষরণ বইয়ে দিল প্রিহুলার। মা তো তাকে বলেছিল বাবা আসবে। মেয়ে কিভাবে কতটুকু সুখে আছে জানবার প্রয়োজন বোধ করেনি তারা, নাকি কন্যা সম্প্রদান করে দায়সারা হয়েছেন? বাবা মায়ের অপমানটুকু যে সহ্য হচ্ছে না একদম। শায়লা খাতুন হাসি মুখে এগিয়ে এসে বললেন, এখন আসেনি, পরে আসবে, আসতেই হবে, আর সকল কিছু যাচাই বাছাই করতেই হবে, এমন তো কোনো কথা নেই। গ্রামে হিউনের দাদার নাম ডাক কি কম? সকলেই চেনে তাকে। আমার ছেলের সম্পর্কে সবাই অবগত। খুব ভালো ঘরেই যে মেয়েটা বিয়ে হয়েছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? এমন ঘরে বিয়ে দিতে পারলে সকল পিতামাতাই নিশ্চিন্ত থাকবে, এটাই স্বাভাবিক জহির ভাই। হ্যাঁ, কথাটা ঠিকই বলছেন ভাবি। তাছাড়া মেয়ের এত উচ্চ লেভেলে বিয়া দিছে, খাতির যত্ন তো সমানে সমানে করতে হইব। খালি হাতে মায়ের বাড়িতে আসতে পারবো না বললেই হয়তো লজ্জায় আসে নাই। কিছু না নিয়ে আসলেই বা কি হইতো? এই নিয়ে কি কিছু বলতাম আমরা? তাদের আর্থিক অবস্থা তো আমাদের জানাই আছে। জহির চাচা, আমি আপনার সাথে গ্রামে যাব, দয়া কইরা আমারে নিয়ে যাবেন। কথাটুকু শুনে চোখ দুটো জলজল করে উঠল জহিরের। এ তো মেঘনা চাইতে বৃষ্টি। কাজ এত সহজ হবে ভাবতেই পারেনি সে। শিকারে নিজেই যে ধরা দিচ্ছে। রাত 8টার দিকে বাড়ি ফিরল হিয়ন। পরিশ্রান্ত চোখে মুখে লিভিং রুমে প্রবেশ করতেই মায়ের চিন্তিত মুখখানা দেখতে পেল। ছেলেকে দেখে অধরষ্ট একটু মলিন হাসি টানলেন লাইলা খাতুন। চিন্তার ভাঁজের আড়ালেই রয়ে গেল মৃদু হাসিটুকু। বিষয়টা সম্পূর্ণই ধরা দিয়েছে হিয়নের চোখে। আপাতত ক্লান্ত শরীর টেনে নিজের রুমে পা বাড়ালো সে। ছেলেকে কিছু বলার জন্যে উদ্যত হতে গিয়েও থেমে গেলেন লাইলা খাতুন। তিতিনের রুম পেরিয়ে যাওয়ার সময় সেদিক এক পলক দৃষ্টি ফেলল হিয়ন। রুমটা সম্পূর্ণ ফাঁকা। ভ্রু কুঞ্চিত হয়ে আসলো হিয়নের। তার মানে নির্বোধ মেয়েটা নিশ্চয়ই তার রুমেই ঘুরঘুর করছে। জ্বরের ঘোরে তো দিব্যি মহান হয়ে উঠেছিল তার সত্তা। যেন চেঁচে পড়ে হিয়ন মেয়েটির কাছে যায়। সে জন্যেই পুরোপুরি এড়িয়ে গিয়েছিল এক প্রকার। তবে মেয়েটাকে এমুখ না দেখে বেশ অবাকই লেগেছিল হিয়নের। সকল ভাবনা নিয়ে নিজের রুমে প্রবেশ করতেই দেখল সম্পূর্ণরূপে ফাঁকা আর পরিপাটি কক্ষ। রুমের ভিতর আর পা বাড়ালো না হিয়ন। দ্রুত ফিরে তাকাতেই তুলির মুখোমুখি হলো। আচানক অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল তুলি। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিল। তড়িৎ গতিতে প্রশ্ন ছুড়ল হিয়ন। প্রিহুলা কোথায়? সে কি ফের রান্নাঘরে কাজ করতে গিয়েছে? হিয়ানের কপাল জুড়ে অজানা চিন্তার সূক্ষ্ম ভাঁজ। উজ্জ্বল আলোয় কপালে ঘামের বিন্দুকণা দৃশ্যমান। নিজেকে ধাতস্থ করে ক্ষীণ গলায় উত্তর দিল তুলি। ভাবি তো গ্রামে চলে গেছে ভাইজান। কথাটুকু শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। পরক্ষণে দ্রুত এলোমেলো পা ফেলে বসার ঘরের দিকে ছুটে গেল সে। লায়লা খাতুন সবে চা হাতে বসেছেন। সন্ধ্যা থেকে অতিরিক্ত চিন্তায় তার মাথা ধরে এসেছে। সম্মুখে ছেলেকে দেখে বেশ অবাক হলেন। ছেলে ফ্রেশ না হয়ে পুনরায় ছুটে কেন এলো? মেয়েটার খোঁজে নিশ্চয়। দ্রুত গতিতে এগিয়ে এসে মাকে প্রশ্নবিদ্ধ করল হিয়ন। প্রিহুলা কোথায় বাবুনি? চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ায় লায়লা খাতুন। ইতস্তত ভাব তার সম্পূর্ণ মুখাবয়বে। চিন্তিত ছেলের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কান্নাকাটি করে গ্রামে চলে গেছে। তোর চাচাও আর জোরাজোরি করলো। আমি যেতে দিতে চাচ্ছিলাম না। মেয়েটা একেবারে নাছোড়বান্দা, জহির ভাই বলল, তাই বাধ্য হয়ে যেতে দিতে হলো। মায়ের কথা শুনে রাগ তুঙ্গে উঠল হিয়নের। রাগত্ব স্বরে বলল, অসুখের জন্য মেয়েটা দুদিন স্কুলেই যেতে পারলো না। প্রিন্সিপাল আজকেও আমাকে ফোন করেছে। চাচা বললো বলেই তুমি রাজি হয়ে গেলে? তপ্ত শ্বাস ফেলে বলেন লায়লা খাতুন। আমি অন্য চিন্তা করছি হিয়ন। মেয়েটা তো নির্বোধ জানিসই। গ্রামে গিয়ে কি বলতে কি বলে ফেলে তার ঠিক নেই। তারা কোনো জবাবদিহি চাইলে তখন কি করবি? আর গ্রামেও তো রটে যাবে। জহির ভাইকে তো আর এত কিছু বলতে পারিনি। আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে হিয়ন।
মায়ের দিকে কিয়ৎক্ষণ নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল হিয়ন। কথার কোনো প্রতি উত্তর নেই তার কাছে। শরীরের সঙ্গে এখন মস্তিষ্কও দুর্বল লাগছে। ক্লান্ত বিধ্বস্ত মস্তিষ্কে কোনো রকম নিজের রুমের দিকে পা বাড়ালো হিয়ন। ছেলেকে পিছু ডেকেও সাড়া পাননি লায়লা খাতুন। একে তো দুশ্চিন্তায় ভুগছেন, তার উপর ছেলের হাবভাবটুকুও ভালো ঠেকছে না। অজানা আশঙ্কায় মায়ের মন যে ক্রমেই বিষিয়ে উঠছে। মাথা যন্ত্রণা তীব্রতর হলো। মনে হচ্ছে যে কোনো মস্তিষ্কে বিস্ফোরণ ঘটবে। পাশেই সোফায় ধপ করে বসে পড়লেন লায়লা খাতুন। শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটে গেল মুহূর্তেই। পরক্ষণে জোরালো কণ্ঠে হাঁক পারলেন তুলির উদ্দেশ্যে। ছোট্ট আধো ভাঙা কাঠের দরজাখানা খুলতেই ম্যারম্যার করে আর্তনাদ করে উঠল সেটা। নিঃশব্দে বাড়ির ভিতরে প্রবেশ করল প্রিহুলা। বহুদিন পর চিরচেনা জায়গায় পা রাখতেই প্রলম্বিত শ্বাস নিল। মাটির গন্ধটুকুও যেন তার চেনা। শহরের বিরাট অট্টালিকা না হলেও এই ছোট্ট কুঠুরিই তার অতি আপন। ঘরের বাইরে জ্বলছে পিঙ্গল আলো। ঘন আধারে এইটুকু আলো নিতান্তই তুচ্ছ লাগছে। দূরে এখনই কুয়াশা নেমেছে। শূন্য হাতে শহর ছেড়ে এসেছে প্রিহুলা। কেবল পরনের কাপড়টুকুই আছে সঙ্গে। টিনের ঘরের ভেতর থেকে প্রিহালের কথা শোনা যাচ্ছে। উঠোনে নিম গাছ পেরিয়ে ঘরের চৌকাঠে পা রাখল প্রিহুলা। ভেজানো কাঠের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই মায়ের মুখোমুখি হলো। ভূত দেখার মতো ভয়ানক চমকে উঠলেন রেনু বেগম। অত্যল্পকালের জন্য চোখের ভ্রম মনে হলো তার। দ্রুত এগিয়ে মেয়ের কাছে গিয়ে গায়ে হাত বুলালেন। চোখের জল বাদ মানল না প্রিহুলার। ভেতরের ঘর থেকে প্রিহাল এসে তার বুবুকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। এক ছুটে প্রিহুলাকে গিয়ে জড়িয়ে ধরল সে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল প্রিহুলা। কণ্ঠনালী বেশ শক্ত হয়ে আছে। এই মুহূর্তে কথা বললেও গলা দিয়ে বোধহয় আওয়াজ বের হবে না। হয়তো বিহবল দৃষ্টি ফেলে মেয়ের দিকে তাকিয়ে আছেন রেনু বেগম। অজানা আশঙ্কায় মায়ের বক্ষস্থল ধক করে উঠল। এই রাত্রিরে মেয়েটা কি একাই এসেছে? দরজার বাইরে ভালো মতো উকিঝুঁকি দিয়ে কোনো রকম প্রশ্ন ছুড়লেন তিনি। তুই কি একাই আসছস পিহু? জামাই কই? শ্বশুরবাড়ি কেউ আসে নাই? মায়ের চিন্তাগ্রস্ত আতঙ্ক মুখের আদল দেখে নিজের মুখখানা চুপসে গেল প্রিহুলার। কোথা থেকে সবকিছু বলা শুরু করবে সে? আর যে কোনোদিন মেয়ে তার শ্বশুর বাড়ি ফিরে যাবে না। মাথা দুদিকে নাড়িয়ে না বোধক বোঝালো প্রিহুলা, যার অর্থ সে একাই এসেছে। ভয়ে আতঙ্কে কলিজা শুকিয়ে আসলো রেনু বেগমের। আঁচল টেনে মুখের উপর রেখে কান্না মিশ্রিত স্বরে বললেন, সর্বনাশ! তুই গ্রামে আসার আগে মায়ের কাছে একটাবার বইলা আসবি না? কত ঝামেলা চলতেছে। তোর বাপে এখনো বাড়ি ফিরে নাই। মানুষটা কয়দিন যাবৎ চিন্তায় শেষ। অহন তরে দেখলে নতুন কইরা আরেক ঝামেলা হইব। কথাটুকু বলে কপালে হাত রাখলেন রেনু বেগম। মায়ের দিকে নিষ্পলক তাকিয়ে আছে প্রিহুলা। এ কেমন পরের মতো আচরণ করছে মা? মেয়ে বিয়ে দিলে বুঝি সত্যিই পর হয়ে যায়? মেয়ের উপস্থিতি তাকে আনন্দ তো দিলই না, উল্টে তিনি ঝামেলা বলে আখ্যা দিচ্ছেন। মায়ের কথার প্রতি উত্তরে কিছু বলতে পারল না ছোট্ট কিশোরী। পায়ের তলা থেকে মৃত্তিকা সরে গিয়েছে বোধহয়। মেয়েকে টেনে রুমের ভিতরে নিয়ে এসে দরজা এঁটে দিলেন রেনু বেগম। ভয়ার্থ স্বরে বললেন, আনিসে টাকা নিয়ে অনেক ঝামেলা করতেছে। তোর তো আনিসের লগেই বিয়া ঠিক হয়েছিল। তোর বাপে এবার ওই বড় পুকুরে প্রায় লাখখানেক টাকার উপরে পোনা ছাড়ছিল। ঋণ করছিল আনিসের বাপের থেকে। তিনি নাকি স্বেচ্ছায় টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু কয়েকদিন পর তোর বাপের ডাইকা নিয়ে বলছে, যদি তোরে আনিসের কাছে বিয়া দিই তাহলে এই টাকা তিনি মৌকুব কইরা দিব। তারপর বিয়েতে কি অনর্থটাই না হইল। এখন তাহার জন্যে আনিসের বাপ পাগল হইয়া গেছে। পুকুরে সব পোনা বীজ দিয়ে মাইরা ফেলাইছে আনিসে। বাধ্য হইয়া তোর বাপে জমি বন্ধক রাইখা টাকা শোধ করছে। 2 দিন তোর বাপেরে আটকাই রাখছিল অমানুষের বাচ্চারা। কথাগুলো বলতে বলতে গগন বিদারী কান্নায় ভেঙে পড়ল রেনু বেগম। মেয়েকে বুকের মধ্যিখানে আঁকড়ে ধরে বললেন, তুই গ্রামে আসছস এইটা শুই না যদি আনিস নতুন ফোন দিয়াটে। আমার তো ভয় করতেছে রে পিহু। কেন গ্রামে আসলি তুই? তাও একা? সব কিছু ঠিক আছে তোমার? জামাইরে ফোন দিয়ে কালকেই যান তোরে নিয়ে শহরে চলে যায়।
মায়ের কথাটুকু শুনে নিস্তব্ধ হয়ে পাথরের ন্যায় কেবল বসে রইল প্রিহুলা। আনিসের নামটা কর্ণপাত হতেই পৃথিবী তাকে কেন্দ্র করে বেগতিক ঘুরতে লাগলো। ছোট থেকেই আনিসের কুদৃষ্টি ছিল তার উপর। গ্রামের সবাই জানে আনিস যে প্রিহুলাকে বউ বলে সম্বোধন করত। নেশাগ্রস্ত হয়ে রাস্তায় কত মেয়েকে সে উত্ত্যক্ত করেছে তার ইয়াত্তা নেই। শুধু পূর্বধলা গ্রাম নয়, পাশের আরও কয়েক গ্রাম লোক আনিসের ভয়ানক রূপ সম্পর্কে অবগত। এত কিছু জেনেও বাবা কি করে রাজি হলো তার আদরের প্রিহুকে এই কুলাঙ্গারের সঙ্গে বিয়ে দিতে? তাদের থাকার এইটুকু জমি ব্যতীত অন্য আর জায়গা জমি নেই। যদি এইটুকুও হারিয়ে বসে তারা, তবে মনে হচ্ছে গ্রামে আসাটা চরম বোকামি হয়েছে প্রিহুলার। এত কিছু পূর্বে জানতে পারলে সে তার সমস্ত আবেগকে খুন করে দিয়ে জীবন যুদ্ধের লড়াইয়ে নেমে যেত নিশ্চয়ই। হিয়ন্ত আদেও স্বেচ্ছায় ফিরিয়ে নিতে আসবে না তাকে। চক্ষুশূল বিদায় হওয়াতে লোকটা নিশ্চয়ই সমগুণেই আছে। বাকি আর কিছু ভাবতে পারল না প্রিহুলা। অস্পষ্ট দৃষ্টিতে মাটির মেঝেতে স্থির তাকিয়ে রইল কেবল। মনে হচ্ছে প্রগাঢ় ভয়ঙ্কর উত্তল সমুদ্রে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেখান থেকে সাঁতরে ফিরে আসা সে অসম্ভব। বহুদিন পরে টুনি বাসায় এসে যেন হাঁপ ছেড়েছে। বাবাকে দেখা মাত্র শহরে তার মন ঠিক ছিল না একটুও। গ্রামে আসতে প্রায় সন্ধ্যের প্রহর পার হয়েছে তাদের। মনটা আজ খুবই ফুরফুরা টুনির। মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েই সেই যে বেরিয়েছে জহির, এখনো অব্দি ফেরার নাম নেই তার। বিরক্তিতে মেজাজ তুঙ্গে উঠেছে জমেলা খাতুনের। প্রিহুলা গ্রামে এসেছেন, সে খবরটুকু পেয়েছেন নাতনির কাছে। তবে বাকি কি সিদ্ধান্ত নিল জহির সেটা তো জানাই হলো না। মন উদ্বিগ্ন হয়ে আছে কেমন, তার মনে একই সঙ্গে খুশি আর অস্থির মিশেল এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছেন না বৃদ্ধা। রাশিদার মুখে কিঞ্চিত ঘন আধার। স্বামীর এরূপ কাজে তার মন চিন্তিত হয়ে আছে। নিজের মেয়েকে নিয়ে এসেছেন ঠিক আছে, তবে হিয়নের স্ত্রীকে নিয়ে আসাটা তার একটুও পছন্দ হয়নি। টুনি বলেছে হিয়নের অনুপস্থিতিতে প্রিহুলাকে নিয়ে এসেছে জহির। এটা তো অন্যায় হয়েছে এক প্রকার। চায়ের দোকানে বসে আছে জহির, হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেটের রক্তিম ক্ষীণ আলো। পাশেই উত্তপ্ত চায়ের কাপ থেকে সুরসুর করে ধোঁয়া উঠে অন্ধকারে বিলীন হচ্ছে। অধরষ্টে বাঁকা হাসি লেপ্টে আছে তার। মনে সুখানুভাব। এক ঢিলে দুই পাখি নয়, বরং 3 পাখি মারবে জহির। প্রথমত প্রিহুলাকে আনিসের হাতে তুলে দিলে মোটা অঙ্কের টাকা পাবে সে। দ্বিতীয়ত ছোটখাটো একটা দুর্নাম রটিয়ে মেয়েটাকে ভাতিজার জীবন থেকে সরিয়ে দিবে। তখন গ্রামবাসী এই নিয়ে কোনো রকম জবাবদিহি করতে পারবে না তাদের। তৃতীয়ত বাবার নাম তো অক্ষুণ্ণ থাকবেই, উল্টে ধুরন্ধর মাতব্বরকে খুব ভালোভাবে শায়েস্তা করা যাবে। পুরো গ্রামকে একাই দাপিয়ে বেড়াবে জহির। গলা উঁচিয়ে বলবে, দেখো সকলে, যেই মেয়ের বিয়ে ভাঙার অপরাধে আবার ভাতিজার ঘাড়ে তাকে গছিয়ে দিয়েছ, সেই মেয়েই তো চরিত্রহীনা। শুধু কাজটা ঠিকঠাক হলেই হয়। পরিকল্পিত কথাটুকু ভাবতেই মনে এক পৈশাচিক আনন্দ অনুভব করলো জহির। পরক্ষণে মনে গুনগুন গানের সুর তুলে আনিসের নাম্বারে ডায়াল করলো। 4 বার বাজতেই রিসিভ হলো। ওপাশ থেকে নেশালো জড়ানো কণ্ঠে প্রশ্ন আসলো। কাজটা কি হয়েছে কাকা? শব্দ করে খানিক হাসলো জহির, সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, অবশ্যই। দেহ আনিস, এইখানে আমার লাভ কিছুই নাই। তোমার সঙ্গে নামমাত্র স্বল্প টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। মূল কথা হইল আমি তোমার ভালো চাই, বুঝলা? এই গ্রামবাসী ওই দিন তোমার লগে ইচ্ছাকৃত পিহুলার বিয়াটা বাইঙ্গা দিছে। মাতব্বরের চালাকি সব, নয়তো সামান্য পুলিশের বয়ে এই মাইয়া হাতছাড়া হইতো। আরও স্বল্প বয়সী মাইয়া গো কি বিয়া হইতেছে না গ্রামে? শুনো, এখন মাইয়া বহুত কষ্টে শহর থেকে গ্রামে নিয়া আসছি, বুঝলা? বাকি কাজ তোমার, আর সকালেই যেন টাকা হাতে পাই আমি। ফোনের ওপাশ থেকে নেশালো মিশ্রিত কণ্ঠে বিদঘুটে হেসে বলল আনিস, আজাইরা চিন্তা করবেন না কাকা, টাকা রাইতেই পাইবেন। ওই পিহুলার তো এমনিতেও আমার কাছে আসা ছাড়া কোনো উপায় নেই। আর চরিত্রে দাগ লাগাইলে এই মাইয়া চিরজীবনের জন্য আমারই থাকবো। গ্রামবাসী কি করে এবার আমিও দেখব। বাকি কাজ আমারই, রাখি কাকা।
ফোন রাখতেই ফুরফুরে মেজাজে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো জহির। ভোরের আলো ফুটেছে কেবল বাহিরে, কয়েক হাত দূরত্বে গাছপালাগুলো স্পষ্ট দেখা যায় না। বাড়ির পিছন দিকে বড়সড় বাঁধা পুকুরে পা ডুবিয়ে বসে আছে প্রিহুলা। হিমশীতল জল যেন পা দুটো অবশ করে দিচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। রাত থেকে এক ফোঁটাও ঘুম হয়নি, চোখ দুটো বেগতিক ফুলে আছে, মাথা ভার হয়ে আছে ভীষণ। কালকের পরিহিত পাতলা সুতির সালোয়ার কামিজ গায়ে এখনো, ঠান্ডা বাতাসে গায়ের প্রতিটি লোম কাটা কাটা করে তুলছে। বারংবার ভয়ানক কথাটা কানে বাজছে, বিয়ের পর যদি সত্যিই দেখতো আনিস প্রিহুলার স্বামী, তখন গায়ে গতরে তো রূপ ভালোই বাড়ছে তোর, শহরে পানি পড়ছে না শরীরে? ভাঙা পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠল প্রিহুলা। পিছু ফিরতেই দেখলো আনিসের ওষ্ঠকোণে লেপ্টে আছে রহস্যময়ী এক হাসি। থুতনিতে হাত বুলিয়ে নিয়ে প্রিহুলাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করছিল সূক্ষ্মভাবে। দ্রুত উঠে দাঁড়ালো প্রিহুলা। এই ভোরে আনিসকে দেখে অবাক আর ভয় দুটোই চেকে ধরল তাকে। উন্মুক্ত পায়ে কোনো রকম আনিসকে এড়িয়ে চলে যেতে নিলেই হাত খপ করে ধরে ফেলে আনিস। মুহূর্তেই ভয়ানক চমকে ওঠে প্রিহুলা। এরূপ পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। খসখসে কালশিটে হস্তে রাগত্ব দৃষ্টি ফেলে, কম্পিত স্বরে বলল, হাত ছাড়েন আনিস ভাই। হাত খানিকটা আরো টেনে ধরে আনিস অথরষ্টে হাসি নিয়েই বলে, কেন, আমি ধরলে কি কলঙ্ক লাগে যাইব হাতে? নাকি তো শহরে জামাই আর ফিরে ইয়া নিব না? আনিসের বিশ্রী রকম ছোঁয়ায় গা ঘিন ঘিন করে উঠল প্রিহুলার। ভয়ে ভিতরটা সেধিয়ে গেল। ছাড়ানোর জন্যে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। কালকে রাতে বাবা বাড়ি ফেরেনি। সেই ভোরে তার খোঁজে ভাইকে নিয়ে বেরিয়েছে মা। ফাঁকা বাড়িতে যদি কোনো সর্বনাশ ঘটায় আনিস, অজানা আশঙ্কায় গণ্ডস্থল শুকিয়ে আসলো প্রিহুলার। কাঠিন্য গলায় বলল আনিস, ভাই ডাকস কেন? ওই দিন আমাদের বিয়েটা হইলে আজ তো জামাই থাকতাম তোর। ভয়ার্থ প্রিহুলার বিনতির স্বর। একটা বার ছুটে পালাবার পথটুকু পেলেই হয়। বাড়ির সদর দরজায় বারংবার চোখ বুলিয়ে যাচ্ছে কিশোরী, যদি এই পথে কারো দেখা মেলে এই আশায়। আনিসের বিদঘুটে হাসি কর্ণকুহরে বজ্রের মতো আঘাত করল। সর্বাঙ্গ ভয়ে কাঁপুনি ধরেছে প্রিহুলার। আনিসের শক্তপোক্ত হস্তে নিজের পেলব হাতখানা দুমড়ে মুচড়ে যাওয়ার উপক্রম। এদিক সেদিক কি দেখোস? তোর জামাই তো আসবো না রে পুহু। আজকের পর থেকে সেই তোর মুখও দর্শন করব না। চিরজীবনের জন্যই তুই আমার হবে। নিজের স্বপ্ন এত সহজে ভাঙতে দেয় না আনিস। আনিসের কথা শুনে কলিজা ধক করে ওঠে প্রিহুলার। কথায় কেমন ভয়ানক রহস্যের আভাস। ঝাপসা চোখে ঘোলাটে আনিসের মুখপানে নির্বাক তাকিয়ে আছে প্রিহুলা। চোয়াল শক্ত করে বলল আনিস, সেদিন তো ভরা মজলিসে তোর জামাই বলল বাইল্লা বিয়া নাকি অপরাধ। অহন অপরাধ নাই তোর জামাইর? পরের বোর ভাগাইয়া নিয়া ভালোই সংসার পাততেছে। বিয়ার আসর থেকে ফিরা দিছে আমারে। এটা কি চাইরটাখানে কথা বল? ভরা মজলিসে অপমান হইছি আমি। গ্রামের মানুষ এখন কথা শুনাইতেছে, ছাড়ে না আমারে। আর তাছাড়া দায় তোর। তোর জামাই একবার লাগাল পাইলে আমিও আইনের আশ্রয় নিব। অন্যায় তারও হইছে। কান্নারত প্রিহুলার কণ্ঠস্বর ভেঙে আসে। আনিসের মতলবটুকু বুঝতে বাকি নেই। বীভৎস ভয় ক্রমেই গিলে নিচ্ছে তাকে। চোখ উপচে জল গড়িয়ে কপাল ভেজায় প্রিহুলার। বাম হাতে চোখের জলটুকু মুছে নিয়ে সহসা কিশোরী রণমূর্তি ধারণ করে বলে, হাত ছাড়েন আনিস ভাই, নয়তো খুব খারাপ হইব। অন্যায় কইরা পার পাইবেন না আপনি। গোটা গ্রাম কিন্তু ছাইরা কথা বলবো না। প্রিহুলার তেজস্বী কথা শুনে রাগত্ব আনিস হাত মুচড়ে ধরল। চোখ বুজে আর্তনাদ করে উঠল ছোট্ট প্রিহুলা। পরক্ষণে বাম হাতটাও চেপে ধরে বলল আনিস, তোর গলায় আর গায়ে কত জোর আছে আজকে আমি দেখব। কথাগুলো বলতে বলতে প্রিহুলাকে টেনে হিঁচড়ে পুকুর পাড় থেকে নিয়ে আসলো আনিস। আচমকা পেছন থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, প্রিহুলাকে ছেড়ে দিন।
গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর অনুসরণ করে আনিস প্রিহুলা দুজনেই পেছন ফিরে তাকালো। দুহাত প্যান্টের পকেটে পুরে স্থির দাঁড়িয়ে আছে হিয়ন। গায়ে কালো রঙা লেদারের জ্যাকেট, চশমা গলিয়ে তার দৃঢ় দৃষ্টি স্পষ্ট। মুহূর্তেই সমস্ত ভয় উবে গেল প্রিহুলার। খানিকক্ষণ আগেও যে পুরো ধরনী অন্ধকার হয়ে গিয়েছিল তার, চোখের পলক ফেলতে ভুলে গেল আনি। এই সাত সকালে হিয়নকে এখানে বোধহয় আশা করেনি। হাতের বাঁধন কিছুটা আলগা হতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে হিয়নের বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল প্রিহুলা। টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল হিয়নের পা দুটো। এক হাতে আগলে নিল কিশোরীকে। ভয়ে এখনো মৃদু কাঁপছে প্রিহুলার গা। সম্বিত ফিরতেই রাগত্ব স্বরে প্রিহুলাকে বলে আনিস, দৌড়াইলেই পার পাবি তুই। কঠিন চোখে মুখে জবাব দেয় হিয়ন। ও দৌড়াচ্ছে না তো, এখানেই দাঁড়িয়ে আছে, এই যে ঠিক আপনার সম্মুখে। কথাখান তো ভালোই জানোস দেখতেছি, পরের বর নিয়া ফুর্তি আসোস। নেশাগ্রস্ত অবস্থায় মানুষ উল্টাপাল্টা কথা বলবে, এটাই স্বাভাবিক। পরের বউ কেন হবে? কবুল বলে কাবিননামায় সিগনেচার করে বিয়ে করেছি, পুরো গ্রাম সাক্ষী। বরং আপনি পরের বউয়ের ওপর বিশ্রী নজর দিচ্ছেন, যা ভয়ানক অন্যায় আর পাপ। মুখ সামলাইয়া কথা কও মিয়া, এমন হাল করব কল্পনাও করতে পারবা না। চিনো না আমারে তুমি? অধরষ্টে ঈষৎ হাসি নিয়ে বলে হিয়ন। আপনাকে তো সেদিনই চিনতে পেরেছি, যেদিন আপনি বড় বেশে 14 বছরের একটা মেয়েকে বিয়ে করতে এসেছিলেন। লজ্জা করলো না? হিয়নের কথা রাগ নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছে আনিসের। ফোঁস করে বলল সে, বাড়াবাড়ি ভালো না কিন্তু। অপরাধকার অহন তুমি বিয়ে করছো, ওইটাই আইনত অপরাধ না? অপরাধ পুরো গ্রামবাসীর, আমার না। বরং তাদের ফুলের কর্মফল আমায় ভোগ করতে হচ্ছে। তোমার জন্য সেদিন বিয়েটা হয় নাই। মাঝে দিয়া যদি ঝগড়া না দিত তাইলে গ্রামবাসী তো জোরপূর্বক পিলহালারে তোমারে ঘাড়ে তুললে দিত না। তোমারই কর্মফল এটা। এখন প্রিহুলা আমার বউ, এটাই সত্য আর এটাই বাস্তব। আপনার নোংরা দৃষ্টি নিয়ে ফিরে যান এখান থেকে। ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। শান্ত প্রকৃতি প্রলয়ঙ্কারী ঝড়ের রূপ নিতে কিন্তু ক্ষণিকের সময়ের ব্যাপার মাত্র। গায়ের শার্ট ঝেড়ে নিয়ে চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে বলল আনিস। আমিও দেখব কি করে টিকে এ সংসার। কথাটুকু বলেই প্রস্থান করলো আনিস। প্রিহুলা এখনো হিয়নের পাঝরে ঘাপটি মেরে আছে। লোকটার প্রতিবাদী কথাগুলো অজানা এক ভালো লাগার পরশ দিচ্ছিল যেন। কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। নরম পেলব রৌদ্র ঠাঁই নিচ্ছে ধরিত্রীর মাটিতে। রোদের আলোয় ঘাসের শিওরে থাকা শিশির বিন্দুগুলো চলচল করছে মুক্তোর মতো। প্রিহুলাকে সোজা করে দাঁড় করালো হিয়ন। গা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রিহুলা ড্যাব ড্যাব দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সম্মুখে থাকা নিশ্চুপ পুরুষের পানে। নিজের গায়ের জ্যাকেট খুলে আলতো করে প্রিহুলার গায়ে জড়িয়ে দিল হিয়ন। কথা বলতে পারল না প্রিহুলা। জ্যাকেট থেকে হিয়নের গায়ের পারফিউমের সুবাসে কোনো এক মোহ জালে আটকে রইল। এক মুহূর্তের জন্যে মনে হলো ভোরের স্বপ্ন এটা। তবে দুঃস্বপ্ন নাকি সুস্বপ্ন বুঝতে পারল না ছোট্ট কিশোরী। দৃষ্টি সরিয়ে পুকুরের স্বচ্ছ জলে রাখল হিয়ন। অভিমান রাগ ভেতরে পাহাড় সম আকার ধারণ করেছে। তার আসতে যদি আরেকটু দেরি হতো তবে সময়টা অন্যরকম বিভৎস হয়ে যেত আজ। হিয়নের খোঁচা খোঁচা গাল ভর্তি দাড়ির দিকে তাকিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল প্রিহুলা। জামাই, আপনি কি সত্যিই আমার সামনে দাঁড়াই আছেন? প্রিহুলার বোকা কথা শুনে কোনো রকম উত্তর দিল না হিয়ন। কয়েক পা ফেলে এগিয়ে গেল শানবাঁধা পুকুর ঘাটে। তড়িঘড়ি করে দৌড়ে আসার সময় জুতো কাদায় মেখে একাকার হয়ে আছে। প্যান্ট ফোল্ড করে জুতো সমেত পা সবুজাবুজ জলে ডুবিয়ে দিল হিয়ন। প্রিহুলা দ্রুত পেছনে এসে পড়ল। জামাই, আপনি কি রাগ করছেন? কথা বলবেন না আমার সাথে? হিয়নের কাজে বাদ সাধল প্রিহুলা। হাত ধরে এক প্রকার টেনে দাঁড় করালো দৃঢ়কায় পুরুষকে। টাল সামলাতে বেশ হিমশিম খেলো হিয়ন। কপালে ঈষৎ রাগের ভাঁজ ফেলে বলল, ছেলে মানুষই শুরু করছো কেন? তোমাকে একেবারে গ্রামে রেখে যাব আমি। খুব শখ গ্রামে চলে আসা, তাই না? এখন তো মনে হচ্ছে আনিসের সঙ্গে বিয়ে হলেই ঢের ভালো হতো। আজীবনের জন্য গ্রামে থাকতে পারতে, তাই না?
কপাল কুঞ্চিত করে বলল প্রিহুলা। ইস, এই চরিত্রহীন আনিসরে কে বিয়া করতো শুনি? আপনি কি আমারে নিতে আসেন নাই? প্রিহুলার হাতের দিকে দৃষ্টি থমকে যেতেই রাগ মাথাচাড়া দিল হিয়নের। হলদে বর্ণের হাতে কালশিটে দাগ পড়ে গেছে। প্রচণ্ড রাগটা গিলে নিল হিয়ন। এই অবুঝ মেয়ের প্রতি রাগ দেখানোর কোনো মানে হয় না। চট করে এগিয়ে এসে প্রিহুলাকে কোলে তুলে নিল হিয়ন। বিস্ময়ে কিছু বলতে পারল না প্রিহুলা। সদর দরজার দিকে যেতে যেতে বলল হিয়ন। বিয়ে হয়ে গেলে আটকানোর সাধ্য তোমার থাকতো না। বিয়ের পর যখন দেখতে এই আনিসি তোমার বর, তখন এসব ভয়ে টয়ে কোনো লাভ হতো না। সবে স্কুলে ভর্তি হয়েছো, তবে বায়না ধরে জোরপূর্বক কেন চলে আসলে গ্রামে? অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসনি তো? তুমি অবুঝ, নাকি তোমাকে বুঝাতে গিয়ে আমি অবুঝ হয়ে যাই বুঝি না? প্রিহুলার কিছু বলার পূর্বেই রেনু বেগম আর প্রিহাল প্রবেশ করলো বাড়িতে। প্রিহুলা অপ্রতিভ হলো। লজ্জায় দৃষ্টি লুকানোর মতো ফাঁকফোকর খুঁজছিল সে। মৃদু শব্দে হিয়নের কানের পাশে বলল, তাকে কোল থেকে নামিয়ে দেওয়ার জন্য। কথা তোয়াক্কা করল না হিয়ন। ঠাই কোলে নিয়েই দাঁড়িয়ে রইল সে। রেনু বেগমের উদ্দেশ্যে সালাম দিয়ে বলল, ফিহুলাকে নিতে এসেছি। আপাতত দাদুর বাসায় যাচ্ছি, কালকে ঢাকায় চলে যাব। প্রিহাল হা হয়ে তাকিয়ে আছে সম্মুখে। রেনু বেগম কিছু সময়ের জন্যে থমকে রইলেন। তবে মেয়ের জামাইকে দেখে মন শান্ত হয়েছে তার। অতিরিক্ত এই দুশ্চিন্তাটা দূর হলো। হিয়নকে ঘরে যাওয়ার জন্যে বললেন রেনু বেগম। সম্মুখের পরিস্থিতি দেখে বেশি চোরাচুরি করলেন না। পরবর্তীতে আসবে জানিয়ে হেঁটে দ্বার খুলে বেরিয়ে গেল হিয়ন। প্রিহুলা কাঠের ন্যায় শক্ত হয়ে আছে। লাজ বুঝি আজ সমগ্র গ্রাস করে নিয়েছে তার। হিয়নের কুপকাত অবস্থা এবার বেশ ভালো করেই বুঝতে পারছে সে। প্রিহুলা তো নানাভাবে ইচ্ছেকৃত কত কথাই বলেছে হিয়নের পরিবারের সম্মুখে। লোকটা নিশ্চয়ই এরকম অপ্রতিভ অবস্থায় পড়েছিল। আঁকাবাঁকা মাটির মেঠো পথ পেরুতে পেরুতে বলল হিয়ন, আপনার যে বোধ শক্তি আছে আগে জানতাম না তো। লজ্জার মাত্রা কিরকম ছিল? আরে, এটা তো ব্যাপারই না। আমার বিয়ে করা বউ আমি করে নিতেই পারি। প্রিহুলা কিছু বলল না, তবে জব্দ হয়েছে বেশ। আসলে এই মুহূর্তে ঠিক কিরূপ প্রতিক্রিয়া জানাবে মস্তিষ্ক সংকেত দিচ্ছে না। তাহলে কি সত্যিই বোধশক্তি হারিয়ে ফেলল সে? হিয়নের আসার খবরটুকু পেয়েছে জহির। রাগ ক্রোধ সীমা অতিক্রম করছে তার। শিকারী হাত থেকে এভাবে ফসকে যাবে ভাবতে পারেনি। হঠাৎ হিয়নের আগমন ভাবনাই ফেলে দিল তাকে। তার মধ্যে আনিস তাগাদা দিচ্ছে তার সমস্ত টাকা ফিরিয়ে না দিলে জহিরের মুখোশ উন্মোচন করবে সে। নানান চিন্তা মস্তিষ্ক ঠেসে আছে জহিরের। রাশিদা মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন করেছে। তাকে যেন আজ একটু বেশি খুশি লাগছে। হিয়নের পাশে প্রিহুলা বসে খাওয়াই মনোযোগী। দৃশ্যটা রাগ ক্রমেই বাড়িয়ে দিচ্ছে জহিরের। হিয়ন এক পলক উঠোনের দিকে তাকিয়ে কাকার উদ্দেশ্যে বলল, মনে হচ্ছে কাকা খুব গভীর কোনো চিন্তায় আছেন। সবাই খেতে বসেছি, আপনিও আসুন না। পরে না হয় ঠান্ডা মাথায় সবকিছু ভাববেন। ছেলের পরিস্থিতি বোধহয় জমিলা খাতুন বুঝতে পেরেছেন। কথার প্রসঙ্গ পাল্টে হিয়নকে বললেন তিনি, আমার নাতি যে এত বউ পাগল হইব আগে তো বুঝি নাই। একটা দিন বউ ছাড়া থাকতে পারলি না দাদা ভাই, একেরে ভোর সকালে হাজির। হিয়ন এক পলক রাশিদার পানে তাকিয়ে বলল, আমি তো কাকিমাকে জানিয়েছি। তোমার তো ফোন নেই, আর কাকা সবসময় বাড়িতে থাকে না, তাই কাকিমাকে জানিয়ে এসেছি। জহির হাসি মুখে বলল, হ্যাঁ, ভালো করছোস। তুই আসোস, কত খুশি হয়েছি জানোস। তোদের তো সময়ই থাকে না গ্রামের বাড়ি আসার। এইভাবে মাঝে মধ্যে হুটহাট আইসা অবাক কইরা দিবি, খুব খুশি হব। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ায় হিয়ন। কাকার প্রতি উত্তরে কেবল তপ্তশ্বাস ফেলে। ভেতরের ঘরে চলে গেল। কে নিখুঁত তার অভিনয়।
কাকিমার কথায় নিশ্চুপ রয়েছে হিয়ন। জহিরের পরিকল্পিত কথা সবটাই রাশিদার থেকে শুনেছে। লোভ মানুষকে পশুর চেয়েও অধম বানিয়ে দেয়। এর পরিণাম যে কত ভয়াবহ হতো সেটা বোধহয় জহির আন্দাজ করতে পারেনি। আজ প্রিহুলার মন্দ কিছু হয়ে গেলে পুরো গ্রাম যে তাদেরই ছিছি করত। মেয়েটার সঙ্গে যে এখন হিয়নের নামটাও জড়িত। লোকে আঙ্গুল তুললে প্রথমেই বলতো ব্যাপারীর নাতির বউ কলঙ্কিনী। লোকে তো অপমান অপদস্থ করার আরও সুযোগ পেত। হিতে বিপরীত হতো পরিস্থিতি। এখানে থাকাটা সমীচীন মনে হচ্ছে না হিয়নের। একদিনে 2বার এতটা পথ ড্রাইভ করা সম্ভব নয়। কাল রাত থেকে চিন্তা অস্থিরতায় এক বিন্দুও ঘুম হয়নি হিয়নের। মধ্যরাত্রিতেই যে ছুটে এসেছে সে। এই মুহূর্তে ঘুম আর বিশ্রামের প্রয়োজন, কিন্তু বিপত্তি এই অবুঝ মেয়েটির জন্য। হিয়ন ঘুমে থাকলে আবারও কোথায় ছুটে চলে যায় আর অঘটন ঘটায় কে জানে। যা করার তাকেই করতে হবে। সমস্ত ভাবনা রেখে জোরালো কণ্ঠে প্রিহুলাকে ডাকলো হিয়ন। রাশিদার সঙ্গে গল্পে মেতেছিল প্রিহুলা। হিয়নের ডাক আসতেই তড়িঘড়ি করে ভিতরের রুমে ছুটে আসলো। খাটের কোনায় নিশ্চুপ বসে আছে হিয়ন। ব্যস্ত স্বরে শুধালো প্রিহুলা, কি হয়েছে জামাই, কিছু লাগবো? গম্ভীর কণ্ঠে আদেশের সুরে বলল হিয়ন। দরজা আটকে দিয়ে আমার কাছে এসো তো। হিয়নের কথা বুঝতে পারল না প্রিহুলা। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, কি বললেন? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠে গিয়ে কাঠের দরজাখানা লাগিয়ে দিল হিয়ন। হতভম্বের মতো হিয়নের কাণ্ড দেখছে প্রিহুলা। কি চাইছে এই রোষপরবশ লোকটা? কিছুই যে মস্তিষ্কে ঠাওর হচ্ছে না। পুনরায় খাটে এসে আয়েশ করে বসে বলল হিয়ন, আমি এখন ভাত ঘুমে যাব। খাটে কোনো কোলবালিশ নেই। আবার কোলবালিশ ছাড়া ঘুম হয় না। আর ঘুমে ব্যাঘাত ঘটলে খুবই বিরক্ত হই আমি। বাকি আর কিছু বলতে চাচ্ছি না, দ্রুত এখানে এসো। হিয়নের কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ডাক্তার আবার এ কোন নতুন রোগে আক্রান্ত হলো? অত্যল্পকালে পা দুটি যেন মাটির সঙ্গে গেড়ে দিল কেউ। নড়তে পারল না প্রিহুলা। কেবল হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি অনুভব করল। প্রিহুলাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে কপালে রাগের সূক্ষ্ম ভাঁজ পড়ল হিয়নের। ভীষণ অস্বস্তি নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে প্রিহুলা। রুষ্ট পুরুষের হাবভাব ছোট্ট মস্তিষ্কে ঠাওর হলো না। ভেবেছিল হিয়ন ঘুমাবার পর বাড়ি থেকে ঘুরে আসবে একবার, কিন্তু লোকটার এই উদ্ভট আবদারটুকু পূরণ করতে গেলে যে বাড়ি যাওয়া আর হবে না। প্রচণ্ড ছটফটে হয়ে আছে মন। এতক্ষণ যাবৎ তো একটুখানি ফাঁকফোকর খুঁজছিল কখন সময় বুঝে বেরিয়ে যাওয়া যাবে। আমার কথা কি ঠিকঠাক কানে পৌঁছায়নি? আচমকা গম্ভীর ভরাট স্বরে কিঞ্চিত কেঁপে উঠল প্রিহুলা। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে ধীর পায়ে এগিয়ে আসলো। আমতা আমতা করে কোনো রকম বলল, আপনি ঘুমান না, আমি তো এইখানেই আছি। জলজ্যান্ত মানুষ তো স্থির বালিশ হইতে পারে না। নড়চড় করলে উল্টা ঘুমের সমস্যা হইব। কিয়ৎক্ষণ ভাবনায় পড়ল হিয়ন। সন্দিহান দৃষ্টি ফেলে বলল, তোমাকে আমি এইটুকুও ভরসা করি না। ঘুমাবার পর কোথায় চলে যাবা তার ঠিক নেই। নিশ্চিন্তে একটু ঘুমাতে দাও আমায়। কথা দিচ্ছি সন্ধ্যায় তোমার বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। হিয়নের কাকুতি মিশ্রিত স্বর শুনে মায়া হলো প্রিহুলার। তবে হিয়নের দুশ্চিন্তাটুকু দেখে মনে এক অজানা ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে। স্ত্রীর স্বীকৃতি না দিলেও বউকে নিয়ে তার চিন্তা ঠিকই আছে। এই জন্যেই এমন আজগুবি সব আবদার করে বসে আছে। চট করেই কথার প্রসঙ্গে পাল্টে দিয়ে ফেলল প্রিহুলা, আপনার মোবাইলে গেমস আছে? আমি রুমে বসে চুপচাপ গেমস খেলবো, আপনি নিশ্চিন্তে ঘুমান। কথাটুকু বলেই এক ছুটে এগিয়ে এসে হিয়নের বাহু ছুঁয়ে বলল প্রিহুলা, এই যে আপনার গা ছুঁয়ে বললাম আমি কোথাও যাব না। আনিস ভাই যদি রাস্তায় থাকে ভাবলেই তো ভয় করে। আপনারে ছাড়া এক পাও বাহির হইব না। চোখ ছোট ছোট করে তাকিয়ে কিশোরীর কথা বোঝার চেষ্টা করলো হিয়ন। মেয়েটা যে অত্যাধিক ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। ভুলেও বের হবে না নিশ্চয়ই। অবশ্য প্রিহুলাকে বালিশ বানিয়ে ঘুমালে কতটুকু ঠিকঠাক ঘুম হতো কে জানে। সূক্ষ্ম এক অস্বস্তি বোধ হচ্ছিল কেবল। ঘুমের ব্যাঘাত তো অবশ্যই ঘটত।
যত সহজে কথাটুকু বলেছিল হিয়ন তা বাস্তবায়ন করতে হিমশিম খেতে হতো অনেক। আপাতত ঘুমে চোখ লেগে আসতে চাইছে। এই মুহূর্তে অতিরিক্ত কিছু ভাবতে পারছে না সে, বরং পুচকে মেয়ের কথা শুনে নেওয়াই সমীচীন মনে হচ্ছে। বিছানার পাশ থেকে হাতড়ে মোবাইল নিল হিয়ন। গেম বের করে প্রিহুলার হাতে ধরিয়ে দিয়ে খাটের এক কোণে শুয়ে হাই তুলে বলল, এক পাও নড়বে না এই ঘর থেকে। যদি কথার খেলাপ হয়েছে না, তখন ভয়ানক শাস্তি পেতে হবে, যা তোমার কল্পনার থেকেও সহস্র মাইল দূরত্বে। বাধ্য মেয়ের মতো মাথা কাত করে সাই জানালো প্রিহুলা, যার অর্থ দুনিয়া উল্টে গেলেও হিয়নকে ছাড়া বের হবে না সে। পরক্ষণে মনোযোগ নিবেশ করলো গেমস খেলায়। কিছু সময় পার হতেই গভীর সুপ্তিতে ডুবল হিয়ন। তপ্ত শ্বাস ফেলে জানালা গলিয়ে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো প্রিহুলা। অসংলগ্ন জীবনটা নিয়ে এইটুকু বয়সেই হাঁপিয়ে উঠেছে সে। ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে পরিস্থিতি যে বেহাল দশায় চলে গেল। বাবার চিন্তায় অস্থির মন স্থির হচ্ছে না। সকালে ফেরার সময় মাকে জিজ্ঞাসাও করা হয়নি এই ব্যাপারে। রাত থেকে বাবার খোঁজ নেই। আনিসের নতুন চাল কিনা কে জানে। সে সময় তো মাকেও তেমন বিচলিত মনে হয়নি। তবুও চিন্তায় মনটা অস্থির হয়ে আছে। ভেবেছিল হিয়নের চোখ ফাঁকি দিয়ে কোনো একটা সময় বেরিয়ে যাবে সে। বাড়ির পিছনের রাস্তা দিয়ে দ্রুত আর অনায়াসে চলে যাওয়া যেত, কিন্তু হিয়নকেও যে কথা দিয়েছে রুম থেকে বের হবে না প্রিহুলা। সব সমস্যা কাটার মতো গলার মাঝ বরাবর বিধে আছে যেন। পরিস্থিতি কেমন তালগোল পাকিয়ে গেল। বাবা মাকে ছেড়ে কি করে শহরে বাড়ি দেবে প্রিহুলা? আনিস তো প্রতিশোধ নেওয়ার জন্যে ওত পেতে থাকবে। ডাক্তার তো শূন্য হাতে কিছুতেই ফিরবে না। ভাবনার মাঝেই চোখ দুটি ঝাপসা হলো প্রিহুলার। দৃষ্টি ঘুরিয়ে ঘুমন্ত পুরুষের পানে চাইল। ঘোলাটে দৃষ্টিতে ফুটে উঠল এক মায়াবী মুখাবয়ব। নিদ্রারত অবস্থায় সকল মানুষকেই বুঝি নিষ্কলুষ লাগে। কেন অনাকাঙ্ক্ষিতভাবে এই রোগটি জড়িয়ে গেল জীবনের সঙ্গে? আনিসের সাথে বিয়ে হলে আজকে বাবার এই পরিণতি হতো না নিশ্চয়ই। হয়ে যেত নরক জানকী। তবুও ভিটে মাটিটুকু রক্ষা হতো। ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েও বা ফায়দা হলো কি? ভালো চাইতে গিয়ে সে তো অজান্তে বিরাট ক্ষতি করে বসে আছে। চোখ মুছে হেঁটে ব্যালকনিতে চলে আসলো প্রিহুলা। এই মুহূর্তে ভাবনা শুধু তাকে ঢাকায় ফিরতেই হবে। যত দ্রুত সম্ভব অভিনয়ের পরিসমাপ্তি ঘটিয়ে হিয়নের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে তাকে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেখানে মিছিমিছি পড়ে থাকা মানে যাতনার পাল্লা ভারী করা। আবেগ ঠেলে দিয়ে বাস্তবতায় ফিরতে হবে। স্বচ্ছ অম্বর ঘোলাটে ধূসর বর্ণ ধারণ করেছে। কোথাও সূর্যের দেখা নেই। সবেই ছুটি মিলেছে তার। এবার আধার এসে রাজত্ব করবে ধরিত্রী জুড়ে। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল প্রিহুলা। দৃষ্টি ফেলল ফের নিদ্রাতুর হিয়নের পানে। দীর্ঘশ্বাস ফেলল। আপনি যে অবিকল চাঁদেরই অনুরূপ ওহে সখা, ভাগ্যের লিখনে নেই, তবু ছুঁয়ে গিয়ে যে পুড়েছি হস্তরেখা। আনিসকে বিয়ে না করাটা ছিল ভুল, আর হিয়নকে বিয়ে করে হয়েছে ঘোর সর্বনাশ। পরিস্থিতি নিজেকেই অনুকূলে নিয়ে আসতে হবে। ডাক্তারের করুণা দয়া নিয়েই না হয় বাকি লড়াইটা হোক। হিয়নের মোবাইলের দিকে দৃষ্টি পড়তেই আচমকা মাথায় আসলো প্রিহুলা তো চাইলেই বাবাকে কল করতে পারে। ভাবনা অনুযায়ী দ্রুত রুমে গিয়ে মোবাইল নিয়ে আসলো সে। পরক্ষণে বাবার নাম্বারে ডায়াল করলো। কয়েকবার বাজতেই রিসিভ হলো। অজানা আশঙ্কায় বক্ষস্থল ধক করে উঠল প্রিহুলার। কম্পিত স্বরে বলল, হ্যালো বাবা। ওপাশ থেকে রেনু বেগমের কণ্ঠস্বর পাওয়া গেল। পিহু কইতাছস? তোর বাপে তো হাত মুখ ধুইতে গেছে। সেই যে সকালে গেল জামাই বাবারে নিয়া, তো আর আসলো না। ঢাকায় চলে যাওয়ার আগে আসবি না? বিচলিত হয়ে জিজ্ঞেস করলো প্রিহুলা। বাবা কখন ফিরছে মা? আনিস কি তারে আটকাই রাখছিল? আমার অনেক ভয় করতেছে মা। কিসের ভয় আনিস? আটকাইয়া রাখবো কেন? এরা সবই তো তোর বাপে শোধ কইরা দিছে। জমিটা বন্ধক রাখা লোকটার চিন্তা ছিল কয়েকটা দিন ধইরা, তাই এক বন্ধুর কাছে নাকি গিয়া টাকার ব্যবস্থা করতে। আনিস যদি তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে মা?
তুমি যাওয়ার পরে বাড়িতে ঢুকছিল আনিস। তোমাদের জামাইয়েরও কত কথা বলছে, আমার নাকি সংসার করতে দিব না। প্রিহুলার কথাটুকু শুনে রাগে অগ্নিরূপ ধারণ করলেন রেনু বেগম। ক্ষিপ্ত স্বরে বললেন। মাথা থেকে চিন্তার বোঝা নামলো প্রিহুলার। স্বস্তির শ্বাস ফেলে বলল, একটু পর ওনারে নিয়ে আসবো মা, এখন ঘুমাইতেছে উনি। কথা শেষ হতেই মোবাইল নিয়ে রুমে আসলো প্রিহুলা। আড়ামোড়া ভেঙে উঠে বসলো হিয়ন। কিঞ্চিত অপ্রতিভ হলো প্রিহুলা। তাহলে কি এতক্ষণ যাবৎ প্রিহুলার সব কথা শুনে নিয়েছে হিয়ন? হাসার চেষ্টা করে দ্রুত বলল প্রিহুলা। জামাই আপনি কখন উঠলেন? খাট থেকে নেমে জবাব দিল হিয়ন। তুমি বোধহয় ফোনে কথা বলছিলে, শব্দে ঘুম ভাঙলো। সমস্যা নেই, অনেকটা ঘুমিয়েছি। এতক্ষণ যাবৎ তুমি যে এই রুমে ছিলে এটাই অনেক। তার মানে হিয়ন কি সব কথা শুনে নিয়েছে? চিন্তায় কণ্ঠস্থল শুকিয়ে আসলো প্রিহুলার। কোনো রকম তুতলে বলল, আপনি তো যাইতে নিষেধ করলেন, সেই জন্যই আমি ফোনে কথা বলছি মায়ের সাথে। দরজায় ছিটকানি খুলতে খুলতে বলল হিয়ন। বেশ ভালো করেছো। হিয়ন দরজা খুলতেই জামেলা খাতুনের মুখোমুখি হলো। চোখ মুখ কুঁচকে নিয়ে বললেন বৃদ্ধা। সেই যে বউ লইয়া রুমের মধ্যে ঢুকলি আর তো খোঁজই নাই। এইদিকে সন্ধ্যা পার হইয়া গেছে সেই কখন। সব কিছুতে একটু লাজ লজ্জা রাখিস দাদা ভাই। তোর বউ তো আর অন্য কেউ উঠাই লইয়া যাইতেছে না। অধরষ্টে ঈষৎ হাসি নিয়ে বলল হিয়ন। ভয় হয় দাদুমণি, যদি কেউ টুক করে আমার বউটাকে উড়িয়ে নিয়ে চলে যায়, তখন তো তোমার নাতির জীবনটা দেবদাসে পরিণত হবে। তোমাকে কে বলেছে এখানে এসে পিঠা বানাতে? কথাটুকু বলেই শব্দ করে হাসতে হাসতে বেরিয়ে গেল হিয়ন। বোকার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলেন চমেলা খাতুন। এরকম বউ পাগল ছেলে খুব কমই দেখেছেন তিনি। তার মতে বউকে এত আহ্লাদ দিয়ে মাথায় তোলা অনুচিত। হিয়নের শেষের কথাগুলো তরঙ্গের মতো কানে বাজছে প্রিহুলার। কেমন দ্বিধাহীনভাবে লজ্জা ভুলে কথাগুলো বলে গেল লোকটা। জমেলা খাতুন প্রিহুলার পানে তাকাতেই দৃষ্টি নিচু করে নিল প্রিহুলা। অজানা এক কারণে লজ্জায় রক্তিম হয়ে উঠল সে। মুখ বাঁকিয়ে প্রিহুলার উদ্দেশ্যে বললেন জমেলা খাতুন। এই যে স্বামী সোহাগী সারাক্ষণ ঘরেই থাকবি? ছেলেটা কি খাইবো, তার কি লাগবো তা তো গিয়া দেখবি, নাকি খাম্বার মতো খাড়াই থাকবি? মেঝেতে দৃষ্টি রেখেই যাই বলে কোনো রকম প্রস্থান করলো না প্রিহুলা। অন্ধকারে হিয়নের হাতে চলছে মোবাইলের ফ্ল্যাশ লাইট। অপর হাতে প্রিহুলার হাতের আঙ্গুলে আঙ্গুল ভাঁজ করে নিয়ে হাঁটছে হিয়ন, যেন যে কোনো সময় ফুরুত করে পালাবে প্রিহুলা। অসমতল মাটির এবড়ো থেবড়ো রাস্তা পেরিয়ে হাঁটছে দুজন। চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ঠান্ডায় হাত পা জমে যাওয়ার উপক্রম। প্রিহুলাকে নিয়ে এক প্রকার দ্রুত হেঁটে চলে আসলো হিয়ন। পাল্লা দিয়ে হাঁটতে গিয়ে হিমশিম খেতে হয়েছে প্রিহুলার। উঠোনে প্রিহুলাকে দেখে চেঁচিয়ে বেরিয়ে আসলো প্রিহাল। দৌড়ে এসে জড়িয়ে ধরলো প্রিহুলাকে। ঘর থেকে বেরিয়ে আসলেন আরিফ হক। সালাম জানালো হিয়ন। উত্তর নিয়ে কুশলাদি বিনিময় করলেন আরিফ হক। বাবার সঙ্গে টুকটাক কথা বলে রান্নাঘরের দিকে গেল প্রিহুলা। মাটির চুলায় নানা রকম পিঠে পুলির আয়োজন করেছেন রেনু বেগম। সবকিছু দেখে চক্ষু চরক গাছ প্রিহুলার। মুখের কাছে হাত নিয়ে বলল সে। এত সব কিছু কখন করলাম মা? ওষ্ঠ করে হাসি নিয়ে বললেন রেনু বেগম। কাল বিলম্ব না করে হেসেলের সামনে বসলো প্রিহুলা। গরম গরম ধোয়া ওঠা পাটিসাপটা পিঠা নিয়ে কামড় বসালো। মুহূর্তেই মনে হলো অমৃত মুখে পুড়েছে। কতদিন বাদে মায়ের হাতে বানানো পিঠা খেলো। অর্ধেকটা পিঠা শেষ করতেই প্রিহাল এসে জানালো হিয়ন তাকে ডাকছে। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো প্রিহুলার। এ কেমন আচরণ? লোকে তো বলবে সর্বক্ষণ বউয়ের আঁচল ধরে থাকে সে। পাশ থেকে রেনু বেগম থালা ভর্তি পিঠা নিয়ে বললেন। এই শীতের মধ্যে চুলার কাছেই ভাল লাগতেছে মা, তুমি নিয়ে যাও না, বাকি পিঠা আমি বানাইতাছি। মেয়ের কথা শুনে বাকি কথা বাড়ালেন না রেনু বেগম। উঠে চলে গেলেন পিঠা সমেত থালা নিয়ে। মুখে পিঠা পুড়ে নিয়ে চুলার সম্মুখে গিয়ে বসলো প্রিহুলা। কোমরে ওড়না গুজে নিয়ে পিঠা বানানোতে ব্যস্ত হয়ে পড়ল। ভাপা পিঠা চুলায় হাঁড়িতে দিয়ে ঢেকে দিয়ে গুনগুন করে সুর তুলল। আশপাশ থেকে বাহারি পোকার গুঞ্জন শোনা যাচ্ছে। আচমকা হাতে হ্যাচকা টান অনুভব করতেই ভয়ে হকচকিয়ে উঠল প্রিহুলা।
চিৎকার করার আগ মুহূর্তে ভালো মতো তাকাতেই দেখলো পাশে হিয়ন হাঁটু ভেঙে বসে আছে। দ্রুত নিজেকে সামলে নিল প্রিহুলা। চোখ মুখ ঠিকরে রাগ ঝাড়ছে হিয়নের। বেশ শক্তপোক্তভাবেই প্রিহুলার হাত চেপে ধরেছে সে। হঠাৎ এরূপ আচরণে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল প্রিহুলা। ডাক্তারের কথা অমান্য করার ফলে নিশ্চয়ই রেগে আছেন তিনি। প্রিহুলা কিছু বলার পূর্বেই থমথমে ভরাট স্বরে বলল হিয়ন, তোমাকে কে বলেছে এখানে এসে পিঠা বানাতে? তার উপর মাটির জ্বলন্ত আগুনের সামনে বসে? ডেকেছিলাম তো আমি, যাওনি কেন? শীতের প্রকোপের কারণে কথা বলার সময় হিয়নের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ভয়ার্থ প্রিহুলা সেদিকে তাকিয়ে ভাবছে, রাগে বোধহয় লোকটার ভেতরে অগ্নিকাণ্ড ঘটে গেছে। ফলস্বরূপ মুখ দিয়ে ধোঁয়া ছুটছে। হাসার চেষ্টা করে আমতা আমতা করছিল প্রিহুলা, কারণ এই মুহূর্তে জবাব নেই তার কাছে। পেছন থেকে রেনু বেগম বললেন। রেনু বেগমের শব্দ পেতেই আলগোছে প্রিহুলার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় হিয়ন। দ্রুত উঠে চুলার কাছ থেকে সরে আসে প্রিহুলা। রেনু বেগম চুলার কাছে যেতে যেতে বললেন। রেনু বেগমের কথায় বিষম খেল হিয়ন। কোনো দিক থেকে বিচার বিবেচনা করে এই মেয়েকে জ্ঞানের তকমা দিচ্ছে কে জানে। এই বুঝ বলেই তো এইটুকু মেয়েকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছেন তারা, যার ফল হাড়ে অস্থি মজ্জায় ভোগ করছে হিয়ন। চুলার কাছে থাকা পানির জগ নিয়ে আসলো প্রিহুলা। হিয়নের দিকে বাড়িয়ে দিয়ে বিচলিত স্বরে বলল, ঠিক আছেন আপনি? কণ্ঠে ঈষৎ রাগ নিয়ে বললেন রেনু বেগম। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল হিয়ন, সমস্যা নেই, আমি ঠিক আছি। একটা কথা আপনি ঠিকই বলেছেন আন্টি, ত্রিহুলা খুবই জ্ঞান সম্পন্ন একটা মেয়ে। এই যুগে এত জ্ঞানী সচরাচর পাওয়া যায় না। তীর্যক দৃষ্টি ফেলে হিয়নের দিকে তাকিয়ে আছে প্রিহুলা। জ্বলন্ত অগ্নিশিখার আলোয় কমলা রঙের হয়ে আছে হিয়নের মুখখানি। দৃষ্টি নিবদ্ধ কিশোরীর পানে। হিয়ন ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে তা আর বুঝতে বাকি নেই ছোট্ট প্রিহুলার। কৌশলে লোকটা তাকে অপমান করছে। যদি এই অভিনয়টুকু ধরে না রাখত, তবে নিজের জ্ঞান সম্পর্কে ঠিকই ডাক্তারকে বুঝিয়ে দিত প্রিহুলা। পকেটে হাত পুড়ে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল হিয়ন। প্রিহুলা নাকের পাটা ফুলিয়ে ঠাই দাঁড়িয়ে রইল। কিছু দূর গিয়েও ঘুরে তাকালো হিয়ন। ভ্রু কুচকে ফের এগিয়ে এসে প্রিহুলার হাত ধরে বলল, এখানে কেন দাঁড়িয়ে আছো? পিঠা বানাবার জন্য? ঘরে এসো আমার সঙ্গে, বাইরে যেই ঠান্ডা, অসুস্থ হয়ে যাবে। কথাটুকু বলেই প্রিহুলার হাত ধরে ঘরের দিকে গেল হিয়ন। কোনো রকম রা করল না ছোট্ট কিশোরী। বাধ্য মেয়ের মতো তার রুষ্ট পুরুষকে অনুসরণ করলো। প্রিহাল খাটের কোনায় বসে পিঠে খাচ্ছে আয়েশ করে। ইতিমধ্যেই হিয়নের সাথে তার আলাপ জমে গেছে অনেকটা। আরিফ হক পিঠার থালা হাতে নিয়ে বললেন। আরিফ হক উঠতেই পাত সাধল হিয়ন। অধরষ্টে হাসি টেনে বলল, থাক, আর খাবো না। মাত্র তো একটা খাইলা বাবা, তোমার মতো জোয়ান বইসা এক বসাই 10-12টা খাইতাম আমরা। তুমি বসো তো, আমি নিয়ে আসতেছি। হিয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেলেন আরিফ হক। বোকার মতো হতবুদ্ধি হয়ে কেবল তাকিয়ে রইল হিয়ন। মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ নয় তার। একটাই তার জন্যে যথেষ্ট ছিল। শুকনো ঢোক গিলে নিয়ে পাশে থাকা প্রিহুলার পানে তাকিয়ে বলল, একটাই এনাফ আমার জন্য। আঙ্কেলকে গিয়ে বলো আর দরকার নেই, ওভারলোড হয়ে যাবে, পরবর্তীতে হজমে ব্যাঘাত ঘটবে। হিয়নের কথা শুনে ভিতরে মিটিমিটি হাসল প্রিহুলা। এইবার ডাক্তারকে ভালোই জব্দ করা যাবে। প্রতিশোধ নেওয়ার লোভটুকু দমিয়ে দিতে পারল না প্রিহুলা। ঠোঁট উল্টে নিয়ে বলল, আমি নিজেই তো চোর, 5টা খাইয়া ফেলি, আর আপনি মাত্র একটা পিঠাই খাইবেন? আরে লজ্জা পাওয়ার কিছু নাই, যত খুশি খান তো আপনি। পাশ থেকে প্রিহাল বলল, সব মিথ্যা কথা, প্রিহুলাপু তো 2টার বেশি খাইতেই পারে না। চোখ ছোট ছোট করে প্রিহুলার পানে তাকালো হিয়ন। মনে হচ্ছে তাকে ইচ্ছেকৃত বাজেয়াপ্ত করতে এসব বলছে সে। ঘটে সুবুদ্ধি না থাকলেই কি পেটে পেটে দুষ্টু বুদ্ধিতে ভরা।
আরিফ হক ততক্ষণে থালাভর্তি পিঠা নিয়ে হাজির হলেন। হাসার চেষ্টা করলো হিয়ন, কপাল বেয়ে ঘাম ছুটে গেল তার। এই পরিস্থিতি থেকে কি করে নিস্তার মিলবে এখন? হাতে পিঠে তুলে দিলেন আরিফ হক, তাতে কামড় বসিয়ে প্রিহুলার পানে চাইল হিয়ন। চোখ মুখ শক্ত করে চিবাতে লাগলো, সেদিকে ভ্রুক্ষেপ করলো না প্রিহুলা। থালা টেনে নিয়ে হিয়নের সম্মুখে রেখে বলল, কত পিঠা, হাতেটা তাড়াতাড়ি শেষ করেন তো। কিঞ্চিত হাসি ফিরিয়ে দিয়ে পুনরায় চিবুতে লাগলো হিয়ন। মুখ টিপে হাসল প্রিহুলা। আরিফ হক গল্প জুড়লেন, সব কথার উত্তর দিতে পারছেন না হিয়ন। মনে হচ্ছে পিঠা বোধহয় গলায় আটকে এক্ষুনি মারা পড়বে সে। পরক্ষণে পাশ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। বহু কষ্টে 2টা পিঠা সে শেষ করেছে। রেনু বেগম আরও এক থালা পিঠা সমেত ঘরে প্রবেশ করলেন। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হিয়নের। এরা কি তাকে মারার ফোন দিয়ে আসছে? একটা মানুষ কি করে 10-12টা পিঠা খেতে পারে ভাবনাতে আসে না হিয়নের। বসা থেকে দ্রুত দাঁড়িয়ে গেল হিয়ন। এরূপ ঘটনায় উপস্থিত সবাই চমকে উঠল। আরিফ হক বললেন, কি হইল বাবা, দাঁড়াই পড়লা কেন? রেনু বেগম বলল। হিয়নের মাথা ভন ভন করতে লাগলো। পিঠে খাইয়েই তো নাজেহাল অবস্থা করে ছেড়েছে এরা। পিঠে আর একাংশ অবশিষ্ট জায়গা নেই। রাতের খাবার খেতে গেলে পেট ফুলে দম আটকে যাবে। পকেটে ফোন বাজতেই দ্রুত বের করে নিল হিয়ন। স্ক্রিনে মায়ের নাম দেখতেই লাইন কেটে দিয়ে ফোন কানে জড়িয়ে নিয়ে মিছিমিছি বলল, হ্যাঁ কাকিমা, আমরা এক্ষুনি আসছি। কি বললেন, রান্না শেষ? দাদুমণি অপেক্ষা করছে? ঠিক আছে, প্রিহুলাকে নিয়ে এক্ষুনি আসছি। ফোন পকেটে পুরে নিয়ে হতাশ ভঙ্গিতে বলল হিয়ন। কাকিমা ফোন করেছে, এক্ষুনি যেতে হবে। রেনু বেগম বললেন। হিয়ন কোনো রকম তুতলে বলল, কাকিমার রান্না নাকি শেষ? আপনারা আর কষ্ট করতে হবে না, কথা দিচ্ছি সময় সুযোগ হলে প্রিহুলাকে নিয়ে আবার আসবো। বাকি আর কথা বাড়ালেন না রেনু বেগম। আরিফ হক, জোর জবরদস্তি করে তো আর কাউকে ধরে রাখা যায় না। প্রিহুলাকে কিছু বলার সুযোগও দিল না হিয়ন। এই মেয়ে কখন আবার ফাঁদে ফেলে দেয় ঠিক নেই। প্রিহুলাকে ডেকে ভেতরের রুমে নিয়ে গেলেন রেনু বেগম। আলমারি খুলে নতুন নিপাট একখানা শাড়ি বের করলেন। নিশ্চুপ প্রিহুলা মায়ের কাণ্ড দেখছে। খয়েরি রঙা শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই চোখ ঝাপসা হলো প্রিহুলার। ছোট থেকেই দেখছে এই শাড়িটা মায়ের আলমারিতে খুব যত্ন করে রাখা। এখনও এটা পরার সৌভাগ্য হয়নি তার। ধরতেও যেন রাজ্যের নিষেধাজ্ঞা জারি ছিল। মায়ের একটাই কথা ছিল, এটা তার কাছে অতিশয় মহামূল্যবান শাড়ি। ছোটবেলায় প্রিহুলা ভাবত দামি বলেই হয়তো ছোঁয়া বারণ। যখন বুঝতে শিখেছে তখন জানতে পেরেছে এটা মায়ের বিয়ের শাড়ি। রেনু বেগম এগিয়ে এসে শাড়িটা প্রিহুলার গায়ে জড়িয়ে ধরে বলল। কণ্ঠনালী শক্ত হয়ে আসলো প্রিহুলার। মায়ের কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারল না। চোখ বেয়ে কেবল জল গড়িয়ে কপাল ভেজালো। নিজের কানে থাকা ছোট্ট দুলগুলো খুলে নিয়ে প্রিহুলার সম্মুখে নিয়ে বললেন রেনু বেগম। কান্নারত প্রিহুলা কম্পিত স্বরে বাদ সাধল। 2 হাতে চোখ মুছে নিয়ে বলল, শাড়িটা পরবার অনেক শখ ছোট থেকে মা, একদিন হইলেও এটা গায়ে দিব আমি, কিন্তু জিনিসগুলান তুমি রাখো। এইবারের এইসবের কোনো দরকার নাই আমার। তোমাদের জামাইয়ের কি কিছুর কমতি আছে? সে আমার স্বর্ণে মুড়াই রাখবো। মেয়ের কথায় চোখ দুটো ছলছল করে উঠল রেনু বেগমের। এরকম ঘরে মেয়ের বিয়ে হবে এটা তাদের কল্পনাতীত ছিল। ভাঙা স্বরে বললেন রেনু বেগম, তোমার শাড়ি খান তো নিতেছি মা, আমি যদি এসএসসিতে ভালো ফলাফল করি তখন এইগুলান দিও, এখন জোর কইরো না। মেয়ের নাছুর বান্দার মতো কথা শুনে পাল্টা আর কিছু বললেন না রেনু বেগম। চোখ মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ছোট্ট কিশোরী। তার এইটুকু জীবটা যে কতটা নাটকীয় সেটা বোঝার সাধ্য কারও নেই। তবে মায়ের এই খুশিটুকু তাকে দুঃখের মাঝেও ভালো লাগার পরশ দিচ্ছে। কখনো কখনো নিজের চারিপাশের মানুষগুলোকে ভালো রাখতে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। জমেলা খাতুনের আদেশে নানান পদ রান্না করলেন রাশিদা বেগম। সেই সন্ধ্যা থেকে রান্নার তোড়জোড় শুরু করেছে সে। ছেলের বউকে বারংবার বলে দিয়েছেন রান্নায় যেন কোনো ত্রুটি বা কমতি না থাকে। তার নাতি তো আর সবসময় এখানে এসে পড়ে থাকে না।
যত্ন আত্মীর কমতি রাখা যাবে না কোনো মতেই। বাড়ি ফিরে প্রিহুলাকে নিয়ে দাদুমণির রুমে গেল হিয়ন। হিয়ন্তের উপস্থিতি পেতেই পানের কৌটা থেকে পান নিয়ে মুখে পুরে বললেন বৃদ্ধা। সেই সন্ধ্যায় যে এক নজর চেহারার ঝলকখান দেখালি এত খোঁজই নাই। খানিকটা মাথা চুলকে নিয়ে বলল হিয়ন। এই যে তোমার বাধ্য নাতি আবার ফিরে আসলো। এই বাড়ি ছাড়া আর কোথায় যাবে বলো? খাওয়ার চক্করে একটু দেরি হয়ে গিয়েছিল। রাশিদা বেগম হাস্য উজ্জ্বল মুখ নিয়ে এগিয়ে এসে বললেন। শ্বশুরবাড়ির খাবার খেয়ে পেট একেবারে ভর্তি করে এসেছো নাকি হিয়ন? পানের পিক ফেলে রক্তিম ওষ্ঠজোড়া নিয়ে মুখ বাঁকিয়ে বললেন চমেলা খাতুন। আমার নাতিরে আপ্যায়ন করার সাধ্য আছে নাকি তাগো? কি নাকি খাওয়াইছে কে জানে। আমি আগে থেকেই সব খাওয়ার বন্দোবস্ত করে রাখছি দাদা ভাই, তুই কোনো চিন্তা করিস না। যা হাত মুখ ধুয়ে আয়। দাদির কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রিহুলা। কথাগুলো তার একটুও ভালো লাগেনি, বরং ছোট্ট মনে আঘাত করলো। ঈষৎ হাসি ফিরিয়ে দিয়ে বলল হিয়ন। যা খাইয়েছে একেবারে যথেষ্ট দাদুমণি। আজকের রাতে চাইলেও জোরপূর্বক কিছু খেতে পারবো না। কথাটুকু বলে প্রস্থান করলো হিয়ন। রাশিদা বেগম এগিয়ে আসলেন প্রিহুলার সম্মুখে। হাতে থাকা শাড়িটা নিয়ে বললেন। বাহ, সুন্দর শাড়ি তো, মা দিয়েছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বলল প্রিহুলা। হাসি মুখে বলল রাশিদা। আসো আমি পরাই দিই। প্রিহুলাকে নিয়ে চলে গেল রাশিদা। সেদিকে তাকিয়ে মুখ পাকালেন চমেলা খাতুন। নাতি তার মুখের উপর কেমন জবাব দিয়ে চলে গেল। এই মেয়ে তো পুরোপুরি বশ করে নিয়েছে তার সোনার টুকরো নাতিকে। কথাগুলো ভাবতেই কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা। বিছানায় শুয়ে মায়ের সঙ্গে ফোনালাপে ব্যস্ত হলো হিয়ন। চিন্তায় একেবারে অস্থির হয়ে আছেন লাইলা খাতুন। তবে ছেলের থেকে সমস্ত কিছু শুনে চিন্তা কমে এসেছে তার। ভাগ্যিস সময় মতো সব কিছু সামাল দিয়েছিল হিয়ন, নয়তো পরিস্থিতি কোথায় যেত কে জানে। কথা শেষ হতেই উঠে বসলো হিয়ন। পিঠে খাওয়ার দরুন গলা শুকিয়ে আসছে তার। পানির তেষ্টা অনুভব করতেই বিছানা থেকে নেমে দাঁড়ালো হিয়ন। তক্ষুনি পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেল। লোডশেডিং বুঝতে বাকি নেই হিয়নের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। জোরালো কণ্ঠে প্রিহুলাকে ডেকে পানি চাইল হিয়ন। মিনিট 2 পরে হাতে হেরিকেন আর পানির গ্লাস সমেত রুমে প্রবেশ করল প্রিহিলা। স্বস্তির শ্বাস ফিরে এগিয়ে গেল হিয়ন। পানির জন্যে হাত বাড়াতেই সম্মুখে থাকা কিশোরীকে দেখে কিয়ৎক্ষণের জন্যে মুখ হয়ে গেল সে। হ্যারিকেনের ঈষৎ পিঙ্গল আলোয় আবিষ্কার করলো এক রূপবতীকে।